তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আহ যে আমাদের কনসিয়াস, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ড এর মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে। যাই হোক, আমাদের পড়ার বিষয় হচ্ছে পামিস্ট্রি বা সামুদ্রিক শাস্ত্র। আমাদের এই সেমিস্টারে এই বিষয়ের উপরে আমরা 4টে ক্লাস পাবো। তো এই 4টে ক্লাসে আমরা কি কি শিখবো সেটা আপনাদেরকে সিলেবাসে দেওয়া রয়েছে। তো আজ এর জন্য আমার সম্ভবত একটা ক্লাস বেশি লাগতে পারে, যা আমাদের সিলেবাসে রয়েছে। তো সিলেবাসে প্রথমে আমাদের কি রয়েছে, আমরা একটু সিলেবাসটাকে বার। আপনারা সবাই সিলেবাস পেয়েছেন? হুম, পেয়েছি স্যার। আচ্ছা, স্যার আমি পাইনি। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো সিলেবাসটা। আমিও পাইনি। আচ্ছা, যারা পাননি তাদেরকে আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি। আহ একটা সেকেন্ড। হ্যাঁ, সিলেবাসটা আমি গ্রুপে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, আপনারাই হচ্ছেন আমাদের প্রথম ব্যাচ যাদেরকে আমরা পুরোপুরি সিস্টেমেটিক নোটস দেবো। আগে পর্যন্ত আমরা কিন্তু নোটস দিতে পারতাম। তো আজকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হস্তরেখা বিচারের সাধারণ কথা। তো হস্তরেখা বা এই শাস্ত্রটার নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। এবার সমুদ্র অর্থাৎ আমাদের শরীরকে বলা হয় সমুদ্র হিসেবে তুলনা করা হয়েছে, এবং তার সম্পর্কিত আলোচনা, তার জন্য এটাকে সামুদ্রিক শাস্ত্র বলা হয়। তাহলে এটা কিন্তু শুধুমাত্র হাতের উপরে নির্ভরশীল নয়। হাত দেখার যে বিদ্যাটা তার নাম হচ্ছে হস্তরেখা বিদ্যা বা মিস্ট্রি। তো এই বিদ্যাটা কিন্তু শুধুমাত্র করতল বিদ্যা করে সীমাবদ্ধ নয়। আমরা আপনাদের, আচ্ছা, কেউ না কথা বলার সময় শুধু আনমিউট করবেন, আদারওয়াইজ আনমিউট করবেন না। সবাই মিউট হয়েই থাকবেন। কথা বললে অবশ্যই আনমিউট করে দেবেন। যেমন অনিন্দিতা আনমিউট হয়ে রয়েছে, এরকম অনেকের ক্ষেত্রে আনমিউট হয়ে যাচ্ছে, আপনারা মিউট করে রাখবেন, ওটা আপনারা না চাইলে হয় না। তো হতেই পারে একজন মানুষের হাত নেই, বলা হয় ছেলেদের ডান হাত দেখতে হবে, মেয়েদের বাম হাত দেখতে হবে। কিন্তু দেখা গেল দুটো হাতই নেই, বা ছেলেদের ডান হাত নেই বাম হাত আছে, মেয়েদের ক্ষেত্রে ডান হাত আছে বাম হাত নেই, তখন কার হাত দেখবেন? এই সমস্ত অনেক কথা প্রচলিত রয়েছে। তো আমরা, একটা মানুষ যে জীবিত, তার সমস্ত রকম অ্যাপিয়ারেন্স কম্পেয়ার, আমি কিন্তু কথাটা বলে দিই যে আমরা দেখবো, আমরা বলেছি কথাটা, সেটা হচ্ছে কম্পেয়ার করবো কার সাথে, অন্য কারোর সাথে। কিরকম ব্যাপারটা? যেমন হচ্ছে গিয়ে আহ আমরা হাতের রেখা, একটা রেখাকে ধরে নেব যে এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করে কিছুটা আলাদা, কিছুটা অন্যরকম। তাহলে উচিত হলে পরে লোকটা সুস্থ থাকতো, এবার উচিত নয় তার জন্য লোকটা সুস্থ। এই যে কম্প্যারিজন, এই কম্প্যারিজনটাই আমরা বারবার করবো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হস্তরেখা বিদ্যা, একদম গোড়ার কথা, একদম সাধারণ বিষয়। তো আমি একটা, যেহেতু আমাদের পড়ার বিষয় হচ্ছে হস্তরেখা, তো তার জন্য আমি একটা ছবি এঁকে দেখাই। হাতের মধ্যে আমাদের যে আহ এটা হচ্ছে আমাদের হাত, এটা হচ্ছে আমাদের হাত। এটা দেখে অনেকেরই মনে হতে পানাও পারে যে এটা হাত, কিন্তু এটাই হাত। তো এখানে আমাদের মূলত তিনটে রেখা থাকে, তিনটে না চারটে রেখা। এই একটা রেখা, এটাকে আমরা বলি আয়ু রেখা, আপনারা সবাই জানেন। একটা রেখা থাকে তার নাম হচ্ছে শিরোরেখা, ব্রেন লাইন, এটাও আপনারা জানেন। একটা রেখা থাকে হৃদয় রেখা, এর নাম হচ্ছে আহ হৃদয় রেখা, এটা আপনারা জানেন। আর একটা রেখা থাকে তার নাম হচ্ছে ভাগ্য রেখা। সাধারণত এই চারটে রেখা আমরা দেখতে পাই হাতে। একটা দেখতে বাদরের হাতের মতো লাগছে, কিন্তু এটা, আমি তো বড় শিল্পী, তো তার জন্য হচ্ছে গিয়ে এটা মানুষের হাত হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এই যে রেখা, এই রেখাগুলো হচ্ছে প্রধান রেখা। এছাড়াও আরো কিছু রেখা রয়েছে, সেগুলো দেখে আমরা মানুষের ভাগ্য বিচার করবার চেষ্টা করব। এবার আমরা বললাম কি কম্প্যারিজন, তাহলে একটা আদর্শ আয়ুরেখা সেটা কেমন হওয়া উচিত? একটা আদর্শ আয়ুরেখা হচ্ছে একদম সুন্দর এরকম শেপের হবে। তাহলে এবার আদর্শ না হলে কি হবে? আদর্শ না হলে এরকম হতে পারে, এই নিচের দিকটা এদিকে চলে গেল। আদর্শ না হলে কি হতে পারে? এরকম হতে পারে।
আদর্শ এটা এটা হতে পারে। আবার এটা তো আদর্শ, এটা আমরা হচ্ছে আদর্শ, কিন্তু এখানে এরকম একটা রয়েছে, এরকম হতে পারে। তাহলে আমরা কম্পেয়ার করবো কার সাথে? এটা হচ্ছে আদর্শ, আদর্শ আয়ুরেখা কিরকম হওয়া উচিত তার সঙ্গে এই শেপটা, এটাকে আমরা কম্পেয়ার করবো যে কেন এরকম হয়। এরপরে আমরা হাতের বর্ণ, হাতের গঠন, মানুষটার মানসিকতা, মানুষটা কিরকম, সেই বিষয়টাকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবো। একটা লোক যখন আমাদের কাছে আসবে, এই লোকটা কি আমাকে জাজ করতে এসছে, না এই লোকটা সত্যি সত্যি জানতে এসছে, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবার এর জন্য আমরা মানুষের মুখমণ্ডল দেখবো। তো মুখমণ্ডল দেখেও আমরা কিছু বুঝতে পারবো। এবার এই রেখাগুলো মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে, প্রত্যেকের মধ্যে ধারণা রয়েছে যে হাতের রেখাগুলো দেখতে হয়। হাতের রেখাগুলো দেখতে হয় না, দেখতে হয় প্রথমে হাতের গড়ন। দুটো বিষয়, একটা হচ্ছে হাতের প্ল্যাটফর্মটা, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে হাতের লাইন্স গুলো। তাহলে প্ল্যাটফর্মটা হচ্ছে রাস্তা, আর লাইন্স গুলো হচ্ছে গাড়ি। তাহলে আপনি মার্সিডিজ বেঞ্জে করে যাচ্ছেন, কিন্তু রাস্তাটা হচ্ছে গিয়ে 1 ফুট 1 ফুট গর্ত আছে। যতই আপনি মার্সিডিজ বেঞ্জে যান বা রোলস রয়েসে যান, গাড়ির চাকা আটকে যাবে, আপনি আরামদায়ক জার্নি পাবেন না, আপনাকে আপস এন্ড ডাউন ফেস করতেই হবে। আমার রাস্তা খুব ভালো, কিন্তু আপনার গাড়ির এসিটা খারাপ হয়ে গেছে, তাতেও আপনি আরামদায়ক জার্নি পাবেন না। তাহলে আপনার একটা ভালো জার্নির জন্য কি চাই? একটা সুস্থ গাড়ি আর একটা সুস্থ রাস্তা। তাহলে যখনই আপনি কুণ্ডলী বা হাত দেখবেন, হাত দেখার সময় আপনি শুধু রেখার দিকে তাকিয়ে দেখলে হবে না, ক্ষেত্রগুলো কেমন আছে। এবার ক্ষেত্রগুলোকে আমরা এতদিন বিচার করে এসেছি কোন ক্ষেত্রগুলো পাটাপা টাইপের আছে। বৃহস্পতির জায়গাটা খুব বড়, ও কি বৃহস্পতি, এদিকে পয়সা নেই, সেভিংস নেই, শয়ে শয়ে লোককে দেখবেন বৃহস্পতির জায়গাটা পুরো আলু হয়ে আছে। বৃহস্পতির জায়গাটা আপনারা চেনেন, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির জায়গা। এটার নাম, এই আঙ্গুলটার নাম হচ্ছে তর্জন। তর্জনের ঠিক নিচের ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই জায়গাটা বেশ বড়সড়, একদম ফুলে টুলে রয়েছে। এগুলো ও কি বৃহস্পতি। রৌনক পাক করে দেখে নিল, রৌনকের বৃহস্পতি খুব ভালো, রাই বিশ্বাস বৃহস্পতিটা বেশ ভালো, কিন্তু সেভিংস হচ্ছে না। তাহলে কি করে বৃহস্পতি ভালো? এইভাবে বৃহস্পতি ভালো হয় না। আর যাদের হাতে এই ক্ষেত্রগুলো খুব গুলু গুলু হয়ে ফুলে উঠেছে, তাদের ক্ষেত্রে এরকম নয় যে তাদের ভাগ্য খুব ভালো। ক্ষেত্রগুলোকে প্রপার ঠিকঠাক হতে হবে, ক্ষেত্রগুলোকে ফ্ল্যাট হতে পারে ক্ষেত্র, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্ষেত্রের মধ্যে আমরা প্রপার মাউন্টের পজিশনটাকে খুঁজবো। এই পুরো ক্ষেত্রটা হচ্ছে পর্বত, কিন্তু পুরো ক্ষেত্রটা পর্বতের চূড়া নয়। এই রেখাগুলোর মধ্যে অনেক রকম ছোট্ট ছোট লাইন্স আছে। কিরকম লাইন্স? আমরা যদি এটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো বৃহস্পতির ক্ষেত্রে না এরকম এরকম লাইন্স দেখতে পাওয়া যায়। এই রেখাগুলো কিন্তু এরকম কাটাকুটি হয় না, ঠিক আছে? এইখানে এইটা হচ্ছে বৃহস্পতি পর্বত পুরো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে বৃহস্পতি পর্বত, বিশাল পর্বত, হিমালয় পর্বত। কিন্তু সেখানে হচ্ছে গিয়ে চূড়া হচ্ছে এই জায়গাটুকু। এই জায়গাটা হচ্ছে মাউন্ট। মানে এবার এই মাউন্টটা কোথায় এবং কতটা প্রমিনেন্ট? মাউন্ট মানে হচ্ছে কি এক্সাক্ট পয়েন্টটা, বা যাকে আমরা বলতে পারি অ্যাপেক্স, এটা কি অবস্থায় রয়েছে, কতটা বলবান রয়েছে, তখনই কিন্তু আপনারা ক্ষেত্রটাকে বুঝতে পারবেন। আয়ু রেখা বা হৃদয় রেখা, এগুলোর প্রেডিকশন করা, এগুলো বেশ কঠিন, বুঝতে স্যার হবে এই কোথায় বলবান রয়েছে এটা বুঝবো কি করে? বলবান রয়েছে, বোঝাটাই তো আমরা আপনাকে শেখাবো। আমি আজকে তো গল্প করছি, আজকে আমাদের ক্লাসটা গল্পের ক্লাস, বলবানটা আমরা আস্তে আস্তে বুঝবো। এইবার হচ্ছে এই হাতের মধ্যে পরের যে জায়গাটা, পরের যে ক্ষেত্রটা, এইটা মধ্যমার ঠিক নিচে, এই ক্ষেত্রটার নাম কি কেউ বলতে পারেন?
এটা হচ্ছে বৃহস্পতি। শনির ক্ষেত্র। এটা বড় হচ্ছে ঠাকুরের ক্ষেত্র। এইটা হচ্ছে গিয়ে কার ক্ষেত্রে একটু বলুন। পরেরটা রবির ক্ষেত্র স্যার। এটা হচ্ছে রবির ক্ষেত্র। তারপর একটা, বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্র। এটা হচ্ছে বুধ। তার ঠিক নিচের ক্ষেত্রটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গল। জায়গাটা, এই ক্ষেত্রটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। তারপরেরটা হচ্ছে কি যেন বেশ, চন্দ্রর ক্ষেত্র। চন্দ্র। বলা হয় এটা হচ্ছে আপার মার্স। এই জায়গাটাতে, এই জায়গাটাতে এটা হচ্ছে লোয়ার মার্স। আর এই ক্ষেত্রটা হচ্ছে প্লেন অফ মার্স। আর এই ক্ষেত্রটা হচ্ছে ভিনাস, শুক্র। কিন্তু এই এই যে জায়গাটা চন্দ্রের ক্ষেত্রের পর থেকে আর এই শুক্রের ক্ষেত্রের মাঝখানে এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি কেতুর ক্ষেত্র। এটা হচ্ছে কেতু। আর এই ক্ষেত্রটা হচ্ছে রাহুর ক্ষেত্র। এই জায়গাটা রাহুর হচ্ছে ক্ষেত্রটা বুঝতে পারিনি। এই রাহুর ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে রাহুর ক্ষেত্র, রাহুর ক্ষেত্র। আর এই ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। আর এটা হচ্ছে মঙ্গল। ভায়োলেট কালারের জায়গাটা তো ভায়োলেট চার্টের। কালারের জায়গা, ওপরে একটা ভায়োলেট আছে, ওটাকে ব্লু করে দিচ্ছি। এটা হচ্ছে শনির ক্ষেত্র। আর এই যে এইটা নিচে একটু ভালো, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। ঠিক আছে। প্রথমে আমরা এই ক্ষেত্রগুলোকে একটু মুখস্থ করবার চেষ্টা করব। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে মূলত ফেস নিয়ে কথাবার্তা। একটা মানুষকে দেখে আমরা কিভাবে একটু দেখেই চট করে চিনে যাব, বুঝে যাব। মানুষকে তো বুঝতে হবে, আমাদের কাজটা তো হচ্ছে গিয়ে কিছুটা অ্যানথ্রোপোলজি, কিছুটা সাইকোলজি, কিছুটা অ্যাস্ট্রোলজি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের কাজ। তো এইটা হচ্ছে আমাদের হাতের ক্ষেত্র। এবার এই ক্ষেত্রের মধ্য দিয়ে রেখাগুলো যাচ্ছে। এবার রেখাগুলোর নামকরণ রয়েছে, রেখাদের গল্প রয়েছে। রেখাদের নামকরণ আমরা আয়ুরেখা চল। এবার আয়ুরেখার একটা নাম আছে, সেটা হচ্ছে শুক্র বেষ্টনকারী রেখা। কারণ ওটা শুক্র ক্ষেত্রকে ঘিরে রয়েছে। কিন্তু শুক্র বেষ্টনকারী রেখা হলেও তার নাম কিন্তু শুক্র বন্ধনী নয়। শুক্র বন্ধনী আবার আরেকটা জায়গায় পাবো। এবার শুক্র বন্ধনীর সঙ্গে দূর দূরতক শুক্রের সম্পর্ক নেই, কিন্তু তার নাম শুক্র বন্ধনী। কেন? এইটা আমাদেরকে পরে জানতে হবে। শুক্র বন্ধনীটা কোথায় থাকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই জায়গা থেকে একটা রেখা, তার নাম হচ্ছে শুক্র বন্ধনী। এই রেখাটির নাম হচ্ছে শুক্র বন্ধনী। এর সঙ্গে শুক্রের কোথাও সম্পর্ক নেই, কিন্তু তাও এর নাম শুক্র বন্ধনী। কেন? সেটাকে আমরা বলবো। আয়ুরেখার আরেকটা নাম হচ্ছে পিতৃরেখা। পিতৃরেখা মানে লাইন অফ অরিজিন, লাইন অফ সোর্স। দ্বিতীয় রেখাটার নাম হচ্ছে ব্রেন লাইন বা শিরোরেখা। এই রেখাটা না চন্দ্রের দিকে গেছে। লক্ষ্য করবেন আপনারা, এই রেখাটার গতিটা হচ্ছে মূলত চন্দ্রক্ষেত্রের দিকে বা চন্দ্র অভিমুখী রেখা। চন্দ্র হলেন মাতা, তাই শিরোরেখার একটা নাম হচ্ছে মাতৃরেখা। এরপরে রেখাটার নাম হচ্ছে, এই রেখাটা, এর নাম হচ্ছে হৃদয় রেখা। এটা আপনারা জানেন, হার্ট লাইন। এরই আর একটা নাম হচ্ছে প্রণয় রেখা, যে রেখা আমাদের হৃদয়ের অবস্থাটাকে ইন্ডিকেট করে।
হৃদয় মানে কি? হৃদয় মানে প্রেম, ভালোবাসা, রোমান্টিক বিহেভিয়ার, এই সমস্ত বিষয়। তাই হৃদয় রেখাটাকে আমরা বলবো প্রণয় রেখা। তাহলে বাবা হলো, মা হলো, বউ হলো, বাকি রইল কি? বাকি রইল পেশা, লাইন অফ কর্মা। যে রেখাটা আমাদের শনি ক্ষেত্র অভিমুখে গেছে তার নাম হচ্ছে লাইন অফ কর্মা। কারণ বারবার আপনারা শুনবেন একটা কথা, যে শনি কর্মের কারক গ্রহ। শনি ইজ দ্য প্ল্যানেট অফ কর্মা। তাই জন্য আমরা এই রেখাটার নাম শনি ক্ষেত্র অভিমুখী রেখা, তার নাম দিয়েছি লাইন অফ কর্মা, যার নাম হচ্ছে ভাগ্য রেখা। এবার ভাগ্য কি শুধুমাত্র ভাগ্য রেখাতেই আছে? আমার রোগ হয়েছে, ভাগ্য, আমার মাথায় চোট লেগেছে, ভাগ্য, মুখস্থ করতে পারছি না, ভাগ্য, প্রেম করেছি, বউ পালিয়ে গেছে, ভাগ্য, দুর্ভাগ্য বা সৌভাগ্য। তাহলে এই যে প্রত্যেকটা বিষয় ভাগ্য, কিন্তু ওই রেখাটাকেই ভাগ্য রেখা বলা হলো কেন? তার কারণ হচ্ছে ওই রেখাটা ডিরেক্টলি আমাদের কর্মার সাথে যুক্ত। আমি কি করব, আমার ইন্টারাকশন, আমার হেলথ, আমার প্রফেশন, আমার রিলেশনশিপ, আমার বিহেভিয়ার, সবকিছু হচ্ছে আমার কর্মা। সমস্তটা মিলে হচ্ছে আমার কর্মা। আর যেহেতু সমস্তটা মিলে আমার কর্মা, তার জন্য কিন্তু ওই রেখাটাকে বলা হয়েছে লাইন অফ কর্মা। অর্থাৎ আমি কোন দিকে যাচ্ছি, কি করছি, সমস্ত ইন্ডিকেশন, সমস্ত প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং সমস্ত ওভারঅল আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, সেটা আমি ওই রেখাটার সাথে কানেক্ট করবার চেষ্টা করব। তাই জন্য তাকে আমরা বলেছি ভাগ্য রেখা। ঠিক আছে? তাহলে এবার আমরা আজকে যেটা করতে ঢুকবো সেটা হচ্ছে আমাদের কিছুটা বেসিক ফেস স্টাডি, মুখমণ্ডল নিরীক্ষণ। এটা আমরা শিখবো। আমরা বহু যুগ ধরে হস্তরেখা, করতল ইত্যাদি ইত্যাদি দেখে আসছি, ব্রিটিশরাও দেখে আসছে। একজন মানুষের সঙ্গে হ্যান্ডশেক, এইটা করার মানেই হচ্ছে তার সম্পর্কে কিছুটা ভাইব্রেশন অ্যাকুমুলেট করা, তার ভাইব্রেশন সম্পর্কে কিছুটা নলেজ অ্যাকোয়ার করা। এটা আমরা আহ জেনেছি, জানি যে এই মানুষটা কেমন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেই বুঝতে পারবো যে এই মানুষটা শক্ত না নরম, এই মানুষটাকে আমি কি কি করতে পারবো, এই মানুষটার সঙ্গে আমার কতটা যাবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো এবার বিষয়টা হলো, আমরা যাব পরের অধ্যায়ে। তো এর মধ্যে আপনাদের এই হস্তরেখা নিয়ে কিছু জানার থাকলে পরে সেটা একটু বলুন। আমার একটা জিজ্ঞাসা ছিল, হুম। মঙ্গলগামী শিরোরেখাও তো হয়। হুম। হয়, খুব হয়। আমরা চন্দ্রের উপর এটা দিয়ে করব? হ্যাঁ, চন্দ্রের উপর দিয়ে করবো না? অনেকের ক্ষেত্রেই হয়। অনেকের ক্ষেত্রে শিরোরেখা উপরের দিকেও মুভ করে। এবার সেটা করুক, তাতে অসুবিধা নেই। তাতে তার মাইন্ড, টাইপ অফ মাইন্ড চেঞ্জ হবে। কিন্তু প্রকৃতপক্ষে সঠিক শিরোরেখা যদি হয়, তাহলে সামান্য চন্দ্র ক্ষেত্রগামী হবে। স্যার আমি মানুষের পার্বতী। ভূমি কি দেখতে পাওয়া যায়? হ্যাঁ, পার্বতী বলুন, বলো। স্যার ওই আমি আরেকবার ওই হাতের যে ছবিটা, মানে যেখানে বৃহস্পতি যেটা কালারিং করে দেখালেন, ওইটা কি আরেকবার একটু বলা যাবে? মাঝখানে একটু অফ হয়ে গেছিল, আমি শুনতে পাইনি ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ, কেন বলা যায়। হ্যাঁ স্যার, ওই ওই জায়গাটা যদি আরেকবার বলেন খুব ভালো হয়। এই রেখার মধ্যে আমাদের ঠিক বুনো, আমি একটা ছবি জোগাড় করে হাতে রেখে, জাস্ট একটা minute। স্যার আমি একটু বলছি। হ্যাঁ হ্যাঁ। শিরোরেখা অনেক দুমুখীও ধরা যায়, ওই একটু মঙ্গল গেল, একটু চন্দ্র গেল, শাখা আলাদা হয়ে। দেখা যাচ্ছে? হ্যাঁ। যাচ্ছে স্যার, না, হাত দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। হুম।
হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি যে ছবি আঁকছি সেটা দেখা যাচ্ছে, একটু দেখুন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের আয়ু রেখাটা হচ্ছে এরকম হবে, তার উপর থেকে হচ্ছে শিরোরেখাটা এরকম যাবে, হৃদয় রেখা এরকম এসে এদিকে উঠবে, আর এইদিকে হচ্ছে গিয়ে ভাগ্য ভাগ রেখা। হবে, তাই? তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে গিয়ে বৃহস্পতির ক্ষেত্র। তার ঠিক পাশের যে ক্ষেত্রটা, এটা হচ্ছে শনির ক্ষেত্র। এই যে স্যার ক্ষেত্রটা, আমারও একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলবো, এই ক্ষেত্রটা হচ্ছে রবির ক্ষেত্র, এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে চন্দ্র, তিনটে দিয়ে আমরা দেখালাম। এটা হচ্ছে কেতুর ক্ষেত্র, এই জায়গাটা হচ্ছে রাহুর ক্ষেত্র, আর এই ক্ষেত্রটা হচ্ছে শুক্র। শুক্রের ক্ষেত্র। এবার এটাকে আমি আর একটু রং করে দিই, এটা হচ্ছে শনির ক্ষেত্র, এটা হচ্ছে বুধের ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, এটা বৃহস্পতির ক্ষেত্র, এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, এই নিচেরটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, উপরের দিকেরটা হচ্ছে কনসিয়াস সরু অংশটা, নিচের পার্টটা হচ্ছে সাবকনসিয়াস, এই পরের ইয়েটা, এটা হচ্ছে কনসিয়াস, নিচেরটা হচ্ছে সাবকনসিয়াস, আর তারপরটা হচ্ছে আনকনসিয়াস, মাঝখানটা হচ্ছে কেতু, চন্দ্রের যে তিনটে যে ভাগ করা, মাঝখানেরটা কি সাবকনসিয়াস? মাঝখানেরটা সাবকনসিয়াস, এইটা হচ্ছে কেতু, আর এই যে অংশটা বড় অংশটা, এটা হচ্ছে শুক্র। স্যার লোয়ার মার্চ আর আপার মার্চটা কোথায়? বলে দেবো, এই অংশটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এটা শুক্রের ক্ষেত্র, আর এই অংশটা হচ্ছে রাহুর ক্ষেত্র। হ্যাঁ, চন্দ্রের এই তিনটে পার্ট কেন, মানে? বলছি, আচ্ছা, এবার এই যে মঙ্গলটা, এটাকে বলা হয় আপার মার্স, যেটাকে আমরা মঙ্গল হিসেবে বলে আসছি, এটা হচ্ছে আপার মার্স। উপরের অংশটা তো? পুরোটাই। আচ্ছা। এটা হচ্ছে আপার মার্স, এটা হচ্ছে প্লেন অফ আচ্ছা। মার্স, আর এটা হচ্ছে লোয়ার মার্স। কোনটা? লোয়ার মার্চ। লোয়ার মার্স যেটা বলা হচ্ছে, সেটাকে আমরা বলি কেতু, যেটাকে লোয়ার মার্স বলা হচ্ছে আমরা সেটাকে বলি কেতু। না, ভুল বললাম, তাকে আমরা বলি রাহু। লোয়ার মার্স কোনটা? এটা। প্লেন অফ মার্স কোনটা? কেতুর ক্ষেত্রটা। আর আপার মার্স কোনটা? এটা। আচ্ছা। ঠিক আছে, এবার হচ্ছে কি উচ্চ চন্দ্র, নিম্ন চন্দ্র, আর মধ্যচন্দ্র। তাহলে উচ্চ, মধ্য, আর নিম্ন। হুম হুম। এরা কোথায় আছে একটুখানি লক্ষ্য করুন, উচ্চ, মধ্য, আর নিম্ন। এটা হচ্ছে উচ্চচন্দ্র, এটা হচ্ছে মধ্যচন্দ্র, আর এই অংশটা হচ্ছে নিম্নচন্দ্র। ঠিক আছে, যত শিরোরেখা উপরের দিকে যাবে, তত জাতকের মেন্টালিটি স্ট্রং হবে, রিজিড হবে, আর যত এই রেখাটা নিচের দিকে যাবে,
তত সে সফট ইমোশনাল এরকম তৈরি হবে। যেমন রৌনক, রৌনকের যদি আমরা হাতটা দেখি, আমরা দেখিনি হাতটা, তো আমি দেখে বলছি। তাহলে এই এই অংশটা বোঝা গেল, এটাকে মুছে দেবো। কোনটা স্যার? এই ব্যাপারটাকে এখন মুছে দিই। হ্যাঁ স্যার, আপনি বলছেন উপর হ্যাঁ স্যার, দিকে আর বুঝছি। নিচের দিকে রেখাটা মানে ওই ভাগ্য রেখাটার কথা বলছেন তো? উপর দিক মানে ওই শনির উপর দিকটা বোঝাচ্ছে। না 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 না, এই টপিকটা মুছে দেবো। স্যার আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলছিলাম কি, বৃহস্পতির ক্ষেত্রটা তো একটু না একটু ফোলা থাকতেই পারে বা বাল্ব থাকতেই পারে। এবার এটা বেশি ফোলা না কম ফোলা কি করে বুঝবো? এ তো দেখে বোঝা বড়ই মুশকিল মানে। হ্যাঁ, আমি তো প্রথমেই বললাম কি করবেন, কম্পেয়ার। 10-12টা হাত দেখলে পরে হাতের উপরে হাত পড়লে পরে গড়গড় গড়গড় করে বেরোবে। না, প্রথমে তো আমি নিজের হাতই দেখছিলাম, তো দেখে তো বোঝা যাচ্ছে, বলা কিছু মুশকিল তো, তো তো হয় দিন না। ক্লাস করে আপনি তো হাত দেখতে পারবেন না, তার জন্য তো কিছুদিন আগে যুদ্ধ করতে হবে, যুদ্ধ বিগ্রহ ছবি করতে হবে। একটা কথা বলবো। হুম। ভাগ্যরেখাটা সোজাসুজি মানে হচ্ছে নর্মাল। অনেকের আমি যেটা দেখেছি যে কিছুটা শুরু হলো আবার কেটে গিয়ে পাশ থেকে আবার শুরু হলো, আবার কেটে গিয়ে পাশ থেকে শুরু হলো, এরকম আছে, তারপরে সেটা তো অ্যাবনর্মাল। হুম। কিন্তু সেই অ্যাবনর্মালিটিটা কোন দিকে, সেইখানে প্রচুর ভ্যারিয়েশন, প্রচুর অপশনস আমাদের কাছে আসবে। আর সেই অপশনস গুলোকে আমরা তার ইন্টারপ্রিটেশন যখন করব, তখন আমরা বুঝতে পারবো। এই যেমন আমরা হচ্ছে কি যদি সৌনক, সৌনক না, রৌনক, রৌনকের রৌনক শিরোরেখা, রৌনক এখানে হচ্ছে কি আমাদের ভাগ আছে, এখানে হচ্ছে এই অংশটা হচ্ছে গিয়ে চন্দ্রের তিনটে পার্ট, একটা হচ্ছে গিয়ে উচ্চচন্দ্র, একটা নিম্নচন্দ্র, আর একটা এটা মধ্যচন্দ্র। মধ্যচন্দ্র। তাহলে রৌনকের শিরোরেখাটাকে যদি আমরা দেখি, তাহলে ও যখন ওর হাতটা খুলে দেখবে, তখন ওর হাতের শিরোরেখাটা এরকম টাইপের যাবে, ঠিক আছে, উচ্চচন্দ্রের দিকে কিছুটা। এবং এই মাথার দিকটা কিন্তু খুব ছুচুলো, একটু প্যারালাল হতে পারে, এরকম টাইপের থাকবে। আর এখান থেকে একটা লাইন একটু নিচের দিকে নামা উচিত, ঠিক আছে, যেটা হচ্ছে কি মধ্যচন্দ্রের দিকেও আসতে পারে। হ্যালো। হ্যাঁ স্যার। 1 মিনিট। তো রৌনকের হচ্ছে গিয়ে হাতের রেখাটা এরকম হওয়া উচিত। এবার যদি ওই উপরের রেখাটা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে রেখাটার অপশন হচ্ছে এই রেখাটা একটু মধ্যচন্দ্রের দিকে আসবে, পুরোপুরি এরকম ঝুঁকে নয়। আমি ঝোঁকা জায়গাটাকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেটা পাবো ওর হাত দেখলে, সেটা হচ্ছে এরকম টাইপের একটা শিরোরেখা, মানে একটু নিম্ন মধ্যচন্দ্রের দিকে টার্ন নেওয়া। এবার রৌনক কিরকম আছে দেখো। চন্দ্র আর মঙ্গলের মাঝে মাঝে আছে। আপনি যেমনি দেখিয়েছেন লম্বা হয়ে নেমেছে, একটু এগিয়ে আছে চন্দ্রের দিকে, আর শেষের দিকে একদম ছোট্ট দুটো ভাগ, একদম বেশি না, একদম দুটো ছোট্ট। আচ্ছা। আমরা প্রথম যেটা দেখালাম সেই টাইপের একটা রেখা, সেটা হচ্ছে কি এক্সপেক্টেড। হ্যাঁ স্যার, ওই ভাগ্যরেখাটা একটুখানি ওইটা বুঝিয়ে দিন, যে মাঝখানে যে কেটে আবার যে শুরু হয়েছে আবার মাঝখান থেকে পাশাপাশি আবার শুরু হওয়া। হ্যাঁ, স্যার স্যার, ওটা বলতে কি এটা তো বোঝাচ্ছি? স্যার ভাগ্য রেখাটা তো বোঝাবেন, কিন্তু এই যে রৌনকের হাতের রেখাটা আপনি দেখালেন, এটার কারণটা কি? মানে এটাতে কি আর এই তো বোঝাচ্ছে? আমরা পড়বো, এটা আমরা পড়বো আজকে, আমরা ভাগ্যরেখা বুঝবো না। আচ্ছা ঠিক আছে আমরা স্যার। ভাগ্যরেখা পড়বো, ভাগ্যরেখা বুঝবো। এই যে কি করে আমরা বুঝলাম ওর হাতের রেখাটা হচ্ছে কি এরকম টাইপের হবে, আর সেখান থেকে একটা রেখা নিচের দিকে এরকম নাম, এটা আমরা কি করে বুঝলাম? এটা বুঝলাম হুম। আমরা হচ্ছে গিয়ে ওর ফেসটা দেখে। এখন যতগুলো ছবি দেখতে পাওয়া যাচ্ছে মুখের, এর মধ্যে ওর ফেসটাই প্রমিনেন্ট। তো আজকে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে মানুষ চেনা। ভাগ্যরেখার তো আমাদের অসংখ্য ভ্যারিয়েশন, অসংখ্য ভ্যারাইটি হবে। কোনো মানুষের ক্ষেত্রে আমরা ভাগ্যরেখা দেখবো এখান থেকে শুরু হয়েছে, কারোর ক্ষেত্রে আমরা ভাগ্যরেখা দেখবো এখান থেকে শুরু হয়েছে, কারোর ক্ষেত্রে চন্দ্র থেকে শুরু হয়েছে, কারোর ক্ষেত্রে আয়ুরেখা থেকে শুরু হয়েছে, কারোর ক্ষেত্রে ভাগ্যরেখা আমরা দেখতে পাবো সেটা এখানে এসে এরকম গেছে, এখান থেকে আরেকটা রেখা উঠেছে। কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে এরকম শিরোরেখা বা হৃদয় রেখা রয়েছে। কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো রাহু ক্ষেত্র থেকে ভাগ্যরেখার উপর এবার রেখা এসেছে। কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো
যে ভাগ্যরেখার এখান থেকে একটা রেখা বেরিয়ে উপরের দিকে। কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভাগ্যরেখার একটা জব ছিল, কারোর ক্ষেত্রে দেখতে পাবো এরকম উঠেছে, এখান থেকে এটা উঠে আসছে। এই সমস্ত ইন্টারপ্রিটেশন আমরা শিখবো, কিন্তু সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে নিজের হাতের উপর ঝাঁপিয়ে পড়লে হবে না। অনেক দামি জিনিস নিজের হাতে, তাকে যত্ন করে রাখতে হবে। এবার আমাদের যেটা শিখবো আমরা আজকে, এবার আমাদের ক্লাস পার্টে আমরা ঢুকবো। এটা তো ইন্টারেস্টিং, আর যত আমরা ভেতরের দিকে ঢুকবো তত হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম আহ আরো জটিল বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। স্যার, একটা তো ছোট্ট এবার, প্রশ্ন করব? হ্যাঁ ছোট্ট একটা বড়ই করুন। না, আপনি যে এই যে আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড বলেছেন, আমাদের যদি হাতের রেখা চেঞ্জ হয়, তো দেখা যায় যে এরকমও হতে পারে কি, যে ধরুন কারোর 20 বছর বয়সে একরকম তার শিরোরেখা ছিল, বাট সামহাও যে সে ডিপ্রেশনে চলে গেছে, বা একটা আপনার যে অ্যাক্সিডেন্ট মানে আত্মহত্যা করার যদি টেন্ডেন্সি থাকে, তার ফলে কি শিরোরেখা ডিপ করতে পারে, যে আপনার একদম নিচের দিকে এরকম হুম, হতে পারে কি? অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা এই শিরোরেখা হুম এরম হুম ভাবে নিচের দিকে নেমেছে, এরকম দুটো ভাগ। হুম হুম হুম, বা এরকম একটা স্ট্রেট, হুম আর আরেকটা সেটা হচ্ছে কি এরকম হয়ে রয়েছে। এই ব্ল্যাক পার্টটা হচ্ছে কি প্রমিনেন্ট না, ব্ল্যাক পার্টটা হচ্ছে কি ঝাপসা হয়ে আছে। এবার আস্তে আস্তে ব্ল্যাক পার্টটা যখন ছোটবেলায় ছিল তখন এরকম ব্ল্যাক, রেড পার্টটাই হচ্ছে কি মেইন স্ট্রিম। এবার রেডটা দেখা যাচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাই ব্ল্যাক পার্টটা প্রমিনেন্ট হচ্ছে। আরো কিছুদিন পরে এই নিচের পার্টটা আরো বেশি প্রমিনেন্ট হবে। তারপরে কিন্তু সে আস্তে আস্তে ডিপ্রেশনে যাচ্ছে, নিজে খুঁজে পাচ্ছে না, প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানসিক দিক থেকে রোগী হচ্ছে। এবার এইখানে হচ্ছে আত্মহত্যা মানে কিন্তু ব্যাপারটা আলাদা, তার অনেক আলাদা আলাদা সিমটম আছে। বহু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আত্মহত্যা করেছে এমন মানুষ, তাদের হাতে কোনো রকম মৃত্যুর চিহ্ন নেই, পরিবারের কারোর হাতে কোনো একটা চিহ্ন তৈরি হচ্ছে। এবার এইরকম যদি রেখা বারবার চেঞ্জ হবে, এবং রেখার ডেপথ দুটো রেখাই আছে, কিন্তু এইটা ফেইন্ট হয়ে যাচ্ছে আর এটা প্রমিনেন্ট হচ্ছে। আবার এটাও হতে পারে এইটা ফেইন্ট হয়ে যাচ্ছে, ওপরেরটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, তারপরে মানুষটা সুস্থ হচ্ছে। দশার পরিবর্তনে, পরিবেশের পরিবর্তনে এইগুলো আমাদের পাল্টাতে দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার, আপনি যে বলছেন উচ্চ চন্দ্র মানে মধ্য, এই জিনিসটা কি এই রেখাগুলোর শেষ পার্টে যে জায়গাটা এসছে সেই জায়গাটা কি? না না এই না যে না এই যে রেখা, না না, বলছি হ্যাঁ, একটু লক্ষ্য। হ্যাঁ, ওই জায়গাটা বুঝতে পারছি না। এই জায়গাটা এখানে হচ্ছে একটা রেখা পাবেন আপনি আপনার হাতে, এর নাম হচ্ছে মণিবন্ধ। এখানে হাতটা শেষ হলো, এই মণিবন্ধের ওপর দিকে এইরকম জায়গাতে এখানে আপনি এই বরাবর একটা রেখা পাবেন, যেটা এরকম ভাবে উঠেছে। ভুল হলো রেখাটা, এরকম ভাবে একটা রেখা উঠেছে, এর নাম হচ্ছে হৃদয় রেখা। আর একটা রেখা এখান থেকে উঠে এরকম ভাবে এসছে। এবার এই যে হৃদয় রেখার ঠিক এই বুধের ক্ষেত্রটা যতটা, আর মোটামুটি কাছাকাছি একটা ক্ষেত্র, এইটা হচ্ছে মঙ্গল ক্ষেত্র। এটা এইখানে হচ্ছে এই দিক থেকে ইমোশন কমতে লাগলো, চারিত্রিক দৃঢ়তা বাড়তে লাগলো, এই জায়গাটাকে লক্ষ্য করুন। তারপরে এখানে হচ্ছে বুদ্ধি, চতুর, এখানে হচ্ছে ইমোশন থেকে বাড়তে বাড়তে উপরের দিকে যাচ্ছে, গিয়ে এখানে জেদ, রিজিড। আর এইখানে হচ্ছে গিয়ে এ কিন্তু চতুরের পর্যায়ে চলে এসছে, প্রচন্ড চতুর মানুষে। এইখানে হচ্ছে গিয়ে প্রচন্ড চাতুর্যপূর্ণ জায়গা, এখানে বুধের ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, আর এই পুরো ক্ষেত্রটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। চন্দ্র মানে মন, মনের তিনটে ভাগ, একটা হচ্ছে উচ্চ কনসাস, একটা মধ্য সাবকনসিয়াস, আর একটা নিম্ন আনকনসিয়াস। তাহলে এইটা হচ্ছে আমরা তিনটে ভাগ করে দেবো। প্রথম ভাগটা সবচেয়ে পাতলা, তারপরে ভাগটা একটু কম পাতলা, তারপরে ভাগটা সবচেয়ে মোটা। এটা হচ্ছে আনকনসিয়াস, এই পার্টটা হচ্ছে আমার আনকনসিয়াস। এখানে আমার মনের নিয়ন্ত্রণ নেই। আপনি জিজ্ঞেস করছেন কেন তুই ডিপ্রেশনে, কি হয়েছে তোর, বলছে ভাল লাগে না। বলবে কি ভাল লাগে না, কি ভালো লাগে, জানি না। কারণ সে জানেই না, কারণ তার মাইন্ড হচ্ছে এখন আনকনসিয়াস স্টেটে রয়েছে। যেটা শিরোরেখা চলে, এখানে হচ্ছে গিয়ে
এই জায়গার মাইন্ডটা, এটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, ইনটিউশন প্রচন্ড বেশি। এগুলো আমাদের অ্যাস্ট্রোলজারদের একটা ছোট রেখা ওখানে আসবে, দেখবেন এসে বসে আছে, ম্যাক্সিমামের ওখানে একটা শিরোরেখার একটা পার্ট এসে বসে আছে, ওটা হচ্ছে ইনটিউশন ইন্ডিকেট করবে, মধ্যচন্দ্র। স্যার ওখান দিয়ে আমার একটা উদ্যোগ আমি আসছে। এবারে যদি ওপরেরটা হচ্ছে একদম কনসিয়াস, আমি একদম বাস্তব জগতে আছি, স্যার খাওয়া পড়া হ্যালো খিদে, এক মিনিট, খাওয়া পড়া খিদে চাহিদা বাস্তব, এগুলো সম্পর্কে আমি ভীষণভাবে কশাস, আমারটুকু আমি খুব বেশি বুঝি। মন যখন শিরোরেখাটা উপরের চাঁদে আছে, উচ্চ চন্দ্রে, আমার নিডটা অনেকটাই বেশি বায়োলজিক্যাল, ফিনান্সিয়াল, রিয়েলিস্টিক নিড। এখানে আমার মেন্টাল নিড বেশি নয়, আমি এখানে জীবনকে উপভোগ করতে ভালোবাসি। যেই একটু নিচে চলে এলো, এবার ঈশ্বর চিন্তা বাড়লো, ঈশ্বর চিন্তা বাড়লো, ইনটিউশন বাড়লো, আপনি বুঝতে পারছেন, চিনতে পারছেন, আপনার আস্তে আস্তে মাইথোলজি ভালো লাগতে শুরু করেছে, আপনি বুঝতে পারছেন যে একটা ঐশ্বরিক শক্তি আছে, যেটাকে উপলব্ধি করতে পারছেন না, কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে আপনি বুঝতে পারেন। এই ব্যাপারটা আস্তে আস্তে বাড়ছে যত নিচের দিকে নামছে। এইবার তার পরের যে অংশটা, সেটা হচ্ছে আনকনসিয়াস। আপনার মন তার নৌকো হারিয়ে ফেলেছে, তার না আছে দাঁড়, না আছে পাল, কি চাইছে, কোন দিকে যেতে চাইছে আপনি জানেন না। প্রপার গুরু চাই, সেই গুরু আপনাকে গাইড করতে পারবেন, কিন্তু সেই গুরু যদি না পান, তাহলে এই জায়গাটা কিন্তু পুরোপুরি আনকনসিয়াস হয়ে রয়েছে। তাহলে এইখানের মানুষ, সে কিন্তু দ্বারপালহীন, তার হচ্ছে গিয়ে না আছে স্পিড, না আছে তার ডাইরেকশন, না আছে তার গতি, না আছে তার নিয়ন্ত্রণ। এটা কিন্তু একটা পুরোপুরি অন্ধকার জগতের মধ্যে রয়েছে। এ কিন্তু জানে না আমি কি চাই। একে আমরা ধরতে পারি এ হচ্ছে মানসিক রোগগ্রস্ত অবস্থায় রয়েছে। কিন্তু যেই মুহূর্তে ওপরের দিকে এলো, এখন সে মাঝখানের একটা অবস্থায় আছে, একটু ওপরে উঠেছে। এখন কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বেশ টিম, এবারে জানে আমাকে কি করতে হবে, আমি কি করব, আমি উপলব্ধি করতে পারছে। বর্ণালী বুঝতে পারছেন? আর ওপরে যখন এটা যাচ্ছে, এখন আবার নিডটা হচ্ছে একদম রিয়েলিস্টিক, পেটটা ভরে খাবো, একটু ঘুরতে যাবো, ছুটি ছাটা পেয়েছি, একটু প্যারিস গেলে মন্দ হয় না। কি ঠেকা পড়েছে কিসের জ্যোতিষ, আর নিজে বাজলে বাবার পুরোপুরি নাম। হিসেবি, তাই তো, আত্মকেন্দ্রিক এবং হিসেবি। এক্স্যাক্টলি, হিসেবি আত্মকেন্দ্রিক বলা যেতে পারে, এবং নিজের মানে বেসিক নিডস এর উপরে খুব বেশি জোর দেয়। আরে জানিস তো, পিটার ইংল্যান্ডের শার্ট কিনেছি। হ্যাঁ, আপনারা কি শার্ট কিনেছি কি কেনেননি চাইনিয়ার, আচ্ছা ঠিক আছে, যা কিনেছে কিনেছে। এই গাড়ি কিনেছে শুনেছিস, চল তুই আর আমি বুক করে আছি। হ্যাঁ রওনা, গাড়ি কিনেছে, কি গাড়ি কিনেছে, স্কুডা। স্কুডা কিনে নিল, কোথা থেকে কিনলো, পয়সা পাচ্ছে কোথা থেকে, এই থটস এর মধ্যে রয়েছে। আর যেই এরা সাবকনসিয়াসে চলে আসবে, কিনেছে কিনেছে, আমার হলে আমিও কিনবো। কিন্তু স্যার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কেতুর ক্ষেত্রতে এসেই অনেকে শিরোরেখা থেমে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তাদের ক্ষেত্রে কি হয়? তো বুঝতেই পারছি, তার মানে হচ্ছে গিয়ে তার ব্রেন, কারোর একটা আওয়াজ হচ্ছে, রাবণ দত্ত নাকি, মিউট করতে হবে। তো এইখানে হচ্ছে গিয়ে থেমে যেতেই পারে, কিন্তু তার তো একটা ট্রেন্ড থাকবে, তার তো একটা ওয়ে থাকবে। শিরোরেখাটা এরম হতে পারে, শিরোরেখা এরম হতে পারে, এরম হতে পারে, এরম হতে পারে, তাহলে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, সেই দিকটাকে আমরা দেখি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বলছি স্যার, আমার আমার মধ্যচন্দ্র থেকে একটা রেখা উঠে ওই শনির ক্ষেত্রে গেছে, ও এটা কি আমি ব্যাখ্যা করতে শিরোরেখা পারবো হবে না। না? না না, ওটা শিরোরেখা হবে না, তা হচ্ছে গিয়ে এরকম ভাবে গেছে তো, এটা একটা ভাগ্যরেখা হতে পারে। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এইখানে এই টাইপের যদি রেখা কারোর হাতে থাকে, যদি এরকম থাকে, তার ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার, হিলিং পাওয়ার এগুলো বাড়ে। এরা হচ্ছে কি হেভি মাথা ব্যথা হচ্ছে, মাথায় হাতটা বুলিয়ে দিল, মাথা একদম ঠান্ডা, বিশাল টেনশন নিয়ে একজন এসছে। হ্যাঁ, আপনারা সেই রামকৃষ্ণদেব বিবেকানন্দের গল্প শুনবেন, বিবেকানন্দ এসছে রামকৃষ্ণকে আর দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, মজা চাকিয়ে দেবো। কালকে আমার এরকম একটা অবস্থা হয়েছিল, একজন ফিজিক্সের মাস্টার মশাই তিনি এসেছিলেন, একদম জাড়ি জুড়ি করতে এসছিস আমাদের গ্রামে, সব ধরে ফেলবো। ধরে ফেলতে এসে নিজেই হচ্ছে কি ভাজা খেয়ে চলে গেছে। কালকেই হয়েছে এরকম একটা ব্যাপার। তো রামকৃষ্ণদেব যখন বিবেকানন্দের সঙ্গে প্রথম দেখা হয়,
বিবেকানন্দ ভেবেছিলেন অনেক প্রশ্ন টশ্ন করবো, একদম সায়েন্স করে দেবো, লোককে টুপি পরানো বার করে দেবো। কিন্তু যখন দেখা হলো তখন রামকৃষ্ণদেব তাকে জড়িয়ে ধরে শুধু কাঁদতেই লাগলেন। কি খাওয়াবেন তাকে, নকুলদানা খাওয়াবেন না কি খাওয়াবেন? ইতিমধ্যে বিবেকানন্দের পরিবর্তন হতে শুরু হয়েছে, এই এর মধ্যে বিবেকানন্দের চেঞ্জেস আসতে শুরু করেছে। আর তার মধ্যে রামকৃষ্ণদেব ওরকম পাগলামি শুরু করেছেন, এই এটা খাওয়াবো, ওই ওটা খাওয়াবো, এই সেটা খাওয়াবো। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে একটা মানুষকে পুরোপুরি হিল করে দেওয়া, তাকে পুরোপুরি মাইন্ড চেঞ্জ করে দেওয়া, এই ক্ষমতা এই রেখাটার মধ্যে আছে। এই রেখাটা হচ্ছে গিয়ে চন্দ্রক্ষেত্র হয়ে, চন্দ্রক্ষেত্র চাঁদ মানে হচ্ছে মা, চাঁদ মানে হচ্ছে ধারক, সে হচ্ছে ধরিত্রী, সে হচ্ছে গিয়ে ধারণ কর্ত্রী, সে হচ্ছে মনের নিয়ন্ত্রক। চন্দ্রের মধ্যে রয়েছে মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মনকে পরিবর্তন করবার ক্ষমতা, পুরো সব বদলে দেবে। একরকম মাইন্ড নিয়ে এসেছিল, আর একরকম মাইন্ড নিয়ে চলে যাবে। স্যার যেরকম আমি আমরা একটা কথা বলছি। প্রথম জিনিস একটা জিনিস শিখতে স্যার হবে, তাহলে কি চন্দ্র আমাদের একটা জিনিস শিখতে হবে, যখন স্যার কথা বলবে তখন মাঝে মাঝে স্যার শ্বাস নেওয়ার জন্য থামবে। সেই শ্বাস নেওয়ার জন্য থামার সময় বা স্যারের কথা শেষ হওয়ার আগে কথা বলাটা আমাদের বন্ধ করতে হবে। কারণ এখানে সবাই, আমরা 22 জন আছি, আমাদের প্রত্যেকেরই আগ্রহ আছে, এবং এই সিলেবাসের ডিজাইন করা হয়েছে প্রত্যেকের আগ্রহ মেটাবার জন্য। তাই এই প্রত্যেকেই, তাদের উদ্দেশ্য হচ্ছে আমার কথাটা শোনা বা যিনি পড়াচ্ছেন তার কথাটা শোনা। তাহলে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম সময় প্রশ্নগুলোকে লিখে দেওয়ার, যাতে সবার উপকার হয়। আমরা চেষ্টা করব যতটা সম্ভব কম বলার, এবং বরাহমিহির ওদেরকে দৈবজ্ঞ বলেছেন। দৈবজ্ঞ মানে হচ্ছে যারা দেবতার ভাষা পড়তে পারেন। দেবতা যেটা লিখবেন সেটা হচ্ছে দৈব, আর সেই লেখনী যিনি পড়তে পারবেন তিনি হচ্ছেন দৈবজ্ঞ। আমাদের প্রত্যেকের মধ্যে হুনার আছে, হুনার মানে হচ্ছে ট্যালেন্ট। এই ট্যালেন্ট যেটা রয়েছে এইটাকে বার করা, এটাকে সামনে নিয়ে আসা, এইটা আমাদের চরিত্র এবং আমাদের নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। এইখানে আমরা জানবো কম, ভেতর থেকে বার করব বেশি। আমি একটা জিনিস বলি, এই মুহূর্তে আমার জ্যোতিষ সম্পর্কে কিছু শিক্ষা আছে। আমি এখন বলতে পারি যে আমি জ্যোতিষের ডিগ্রি আছে আমার কাছে, কিন্তু 2021 সাল পর্যন্ত আমার জ্যোতিষের ডিগ্রি ছিল 6 মাসের একটি জ্যোতিষ কোর্স, 5খানা পেটেন্ট, 3খানা বই কমপ্লিট, আর গোটা চারেক বই অর্ধেক হয়ে রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো নক্ষত্রের নোটস সেটা আমার কাছে আছে, ঠিক আছে? এবং সেটা আমার তৈরি করা, আমার কাছে আছে না, গত 4 বছর ধরে তৈরি করেছি। কিন্তু শিক্ষাগত যোগ্যতা 6 মাস, 6 মাসের একটি কোর্স। এরকম বহু লোক আছেন যারা 10 বছর শিখেছেন, তারপরে এসে আমার কাছে ভর্তি হয়েছেন এবং এখনো ক্লাস করে চলেছেন। ফলে এক্ষেত্রে আপনাদেরকেও এটা ফলো করতে হবে যে ভেতরে সব আছে, যেটা নেই সেটা হচ্ছে ব্যাকরণটা। কিভাবে রান্নাটা করবেন, মশলা সব আছে, শুধু রান্নাটা করার টেকনোলজিটা নেই। ওই টেকনোলজিটা আমি শেখাবো। মশলা সব ভেতরে আছে, খুঁজতে হবে ভেতরে। এই যতটুকু বললাম, এখানে যদি বারবার প্রশ্ন আসে এখান থেকে এটা গিয়ে এখানে চিরলে কি হবে, তাহলে এই যে এই রেখাটা ব্রেন মানে চন্দ্র থেকে উঠলো, চন্দ্র থেকে উঠে গেল কোথায়, শনির দিকে। চন্দ্র হচ্ছে মন, আর শনি হচ্ছে কাঠিন্য, জাজমেন্ট, বাস্তব, দেবতা, দৈব, স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা, ব্যথা, কষ্ট, দুঃখ। মানে চন্দ্রের দুঃখ সেটা এইখানে গিয়ে পৌঁছলো। আর একটা ছোট্ট রেখা, এটা থাকলে হলো, এটা যেই থাকলো, এটা বৃহস্পতির দিকে গেল, এটা ছোট্ট কানেকশন বৃহস্পতির দিকে পেলাম। তাহলে বৃহস্পতি হচ্ছে জ্ঞান, প্রকৃত বোধ, পুষ্টি, ধীর স্থির বৃদ্ধি, সৌজন্য, সামাজিকতা, বংশ পরম্পরা, আমাদের আহ সাধারণ চর্বি, কিছুটা পুষ্টি, জ্ঞান, আগ্রহের ইচ্ছা, এই সমস্ত। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, চাঁদের থেকে আমি কি পাচ্ছি, এই রেখাটা এখানে গেল, তার অর্থ কি হতে পারে, আর আমার জীবনের সঙ্গে কতটা মিলল। এই প্রশ্নের উত্তর এখানে খুঁজবো আমরা, এখানে না। যদি আমরা খুঁজতে পারি, যদি আমরা মনে করি যে আমরা খুঁজবো, তাহলে আমরা খুঁজে পাবো। কারণ এই ক্ষমতা নিয়েই আমরা জ্যোতিষের প্রতি আকর্ষণ ফিল করেছি, ঠিক আছে? এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেটের মধ্যে আছে।
এই খুঁজে বার করতে আমরা শেখাবো। হাজার হাজার কম্বিনেশন, কটা মুখস্থ করব? মুখস্থ করা পসিবল নয়। শিখবো লজিক। এই রেখাটা এদিকে গেছে, তার মানে কি হতে পারে? এই গ্রহটা এই ঘরে বসে আছে, তার রেজাল্ট কি হতে পারে? কি অবস্থায় বসে রয়েছে? 3 ডিগ্রিতে আর 13 ডিগ্রিতে ডিফারেন্স কি হতে পারে? মানুষ দুটোর ডিফারেন্স কি? এটা আমাদেরকে হচ্ছে গিয়ে খুঁজতে হবে। সুতরাং আমরা শুনবো বেশি, বলবো কম। আমি কোনো জ্যোতিষের তর্কে অংশগ্রহণ করতে পারি না, আমি জানি তো আমি গেলেই হেরে যাবো। কিন্তু যাদের কাছে আমি বারবার হারি, তারা আমাকে দেখে, তারা হচ্ছে কি ভাবে উঠে, কোথা থেকে হচ্ছে। আমাদের তো সপ্তাহে 2টো ক্লায়েন্ট হয় না। এর হচ্ছে গিয়ে আমি যে চেম্বারটাতে বসি, দক্ষিণ কালীঘাটের একটা চেম্বার, আমার ফিজ হচ্ছে 1500। আমার পাশের চেম্বারের ফিজ হচ্ছে 250। এবার শনিবার দিন সে এসে দেখে যে আমার চেম্বারে 20 জন 22 জনের নাম লেখা আছে, আর তার ক্লায়েন্ট হচ্ছে 2 জন। সে ক্লায়েন্ট একবার ধরলে আর ছাড়ে না, গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। এরকমও হয়েছে যে আমার ক্লায়েন্ট আমাকে দেখাতে এসে অনেকটা টাইম আছে বলে ওকে একবার দেখিয়ে নিচ্ছে, 250 টাকা তো দেখছি, তারপর আমার কাছে এসছে। এরকমও হয়েছে। এবার সেই লোক হচ্ছে গিয়ে, তার সব প্রেডিকশন মেলে, কিন্তু আমার প্রেডিকশন মেলে না। আমি চিরকালই বলি আমার সব প্রেডিকশন মেলে না, আমি চেষ্টা করি মেলার, কিন্তু লোক সংখ্যা হচ্ছে গিয়ে আমার যদি 20টা হয়, তার 2টো হয় না। এবার সে এসে একদিনকে বলছে যে এটা কিছু টোটকা বলো তো, ক্লায়েন্ট তো হচ্ছেই না। কিন্তু আমি বললাম, সে কি গো, তোমার তো প্রেডিকশন সব মেলে। বলছে প্রেডিকশন তো সব মেলে, আজও সব কটা লোকের হয়, কেসও ফেল হয়নি। বলছে আমার তো হয় না, আমি তো ম্যাক্সিমাম কেসই ব্যর্থ। আরে হ্যাঁ, তুমি কি সব বলছো, তুমি বলবে না আমাকে? এটাই ফ্যাক্ট। জ্যোতিষ হয়ে বা একটা মানুষ ডাক্তার, তিনি যদি বলেন আমি সব রোগ সারাতে পারি, তাকে আপনারা কি ভাববেন? একজন ডাক্তার যদি বলেন যে যা কিছু রোগ হয়েছে আমার কাছে নিয়ে আসো, আমি সারিয়ে দেবো, আপনার কি বলবেন? তাহলে দুটো জিনিস বলবেন, হয় বলবেন পাগল, অথবা বলবেন কিছু জানে না। জ্যোতিষের ক্ষেত্রেও সেটা। বহু জ্যোতিষের মধ্যে একটা ট্রেন্ড আছে। ওরা কালকের ঘটনাটা একটু মনে করে দেখুন। অনেকেই বলছে যে আমরা যা বলি সব মিলে যায়। শুনেছেন কিনা এই কথাটা? যা বলি সব মিলে যায়। আমাদের ওখানে যারা ছিল, বললে পরে মিলে যাবে, এটা আপনারা শুনে এসছেন কালকে, শুনেছেন তো? না বলার জায়গা নেই, কারণ আমার সামনে। তো আপনাদের তো ওই টিমের মাথা হয়ে আমি গেছি। আমি কি একবারও বলেছি এই কথাটা, যা বলি সব মিলে যায়? মিলবে না। কারণ আপনাদেরকে, আপনারা হচ্ছে গিয়ে, আপনাদের দেখাতে হবে আপনার কাজে। আপনার কাছে ক্লায়েন্ট এসে কতটা স্যাটিসফাইড হলো, সেইটা হচ্ছে আপনার জাজমেন্ট। আপনাকে কারোর কাছে জিততে হবে না। আপনারা অন্য মানুষের থেকে উচ্চ স্তরে রয়েছেন। আপনাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হওয়ার মুখে আপনারা সত্য দ্রষ্টা। আমি প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম আমাদের 4টে স্তর আছে এই শিক্ষার। তার মধ্যে প্রথম স্তর হচ্ছে হাতুড়ে। এই স্তরে যা বলবেন সব মিলে যাবে। এই স্তরে বেশিরভাগ জ্যোতিষী থাকেন, ওনারা যা বলেন সব মিলে যায়। এই হাতুড়ে থেকে যেই একটু উঠবেন, জ্ঞানটা বাড়বে। এবার আর কিছু মেলে না, যা বলবেন আর কিছুই মিলবে না, একটি কথাও মিলবে না। প্রচুর পড়ে ফেলেছেন, রেগুলার পড়ছেন, কিন্তু মিলছে না। কারণ আপনার মনের মধ্যে জ্ঞানগুলো না ছটফট ছটফট করছে। এবার নলেজ এসছে। আগে কি জানতেন? 5 নম্বর ঘরে রাহু থাকলে বিদ্যায় বাধা। এখন আপনি জেনেছেন 5 নম্বর ঘর ছোটবেলায় ইমিউনিটি। যেই 13 বছর বয়স হলো প্রেম, দিয়ে আরেকটু বয়স হলো তখন ক্রিয়েটিভিটি, আরেকটু বয়স বাড়লো তখন সেটাই সন্তান, আরেকটু বয়স বাড়লো তখন সেটাই ডিপেন্ড করবে চাকরি থাকবে না যাবে। তাহলে এখন 5 নম্বরের 5টা পয়েন্ট আপনার কাছে আছে। আগে কি বলতেন? 5-এর রাহু মানে বিদ্যায় বাধা। শুনে আপনি ভাবছেন, এ কি বিদ্যায় বাধা বলবো? না, এর মনে হয় প্রেমটায় গন্ডগোল হবে। না না না, প্রেমে মনে হয় হবে না, এর মনে হয় ইমিউনিটিটা খারাপ। একবার কি জিজ্ঞেস করবো কোনটা খারাপ? এই টেনশনে আপনি পড়ে গেলেন। তো এইবার যেই আপনার কাছে অ্যাডিকুয়েট নলেজ চলে এসছে, তখন আপনি কনফিউজড, গুটিয়ে নিয়েছেন। এবার বলবো সমঝে, নাও মিলতে পারে। কারণ আপনার কাছে তো অনেক অপশন, আপনি কি বলবেন? এখন আপনার কাছে একটা কনফিডেন্সের অভাব, মানে আপনার শিক্ষা এগোচ্ছে। এরপরে হচ্ছে থার্ড স্টেজ,
মোটামুটি এবার আপনি গুছিয়ে নিয়েছেন, এবার আপনি কম্বিনেশন করতে পারছেন, পারমুটেশন কম্বিনেশন করতে পারছেন। তখন আপনি দেখলেন, ও 5 নম্বর ঘরে রাহু, এদিকে শুক্র জলরাশিতে, এর প্রেম কাটবেই কাটবে, এর প্রেমও কাটবে, এর লোকটা মদ খাবে। তারপর আপনি দেখলেন, ও 5 নম্বর ঘরে রাহু বসে আছে, আর লগ্নপতি তো নিচস্থ, এর ইমিউনিটি সিস্টেম খারাপ হবে, এর শরীরে রোগ বাসা বাঁধবে, এর মাঝে মাঝেই শরীর খারাপ হবে। কি শরীর খারাপ হবে? একজন লোকে দেখে নিলেন শনি চন্দ্র যুক্ত আছে, রেগুলার সর্দি কাশি, ইনফেকশন হচ্ছে, খ্যাক করছে, ঠান্ডা লাগছে, বলে দিলেন এখন তৃতীয় স্তর। এই পারমুটেশনটা আপনি বুঝে গিয়েছেন। তো পঞ্চমে রাহু, বৃহস্পতি পীড়িত আছে, পঞ্চমপতি দ্বাদশে, বাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। ধরে নিলেন আপনি ইনস্ট্যান্টেনিয়াসলি রোগ গেল, আপনি বেছে নিয়েছেন, কারণ এবার আপনি পারমুটেশন কম্বিনেশন শিখে নিয়েছেন। এইটা হচ্ছে তৃতীয় স্তর। এই স্তরে আমরা যাওয়ার চেষ্টা করছি, বেশিরভাগ ভালো জ্যোতিষীরা এই স্তরে বিলং করেন। আর আরেকটা স্তর আছে এর ওপরে, সেইটা হচ্ছে সত্যদ্রষ্টা ঋষি, বাকসিদ্ধ। এই যে বাকসিদ্ধ স্তরটা, এটা হচ্ছে সেই স্তর, আপনি মুখ থেকে বললেন তোমার বাচ্চা হবে, এদিকে পেটে ইউটেরাস নেই, গ্রহরা ঘুরে ফিরে ইউটেরাস বানিয়ে দেবে, কোথা থেকে বাচ্চা হবে কেউ জানেন। এরকম একটা আপনি মুখ দিয়ে বলে দিয়েছেন তোমার বাচ্চা হবে, মানে বাচ্চা হবে। এইটা হচ্ছে গিয়ে একদম সেই লেভেল, মানে সত্যদ্রষ্টা হয়ে পড়েছেন আপনি, আপনার মুখ দিয়ে যেটা বেরোবে সেটা হবে, মিরাকল আপনার মুখ দিয়ে আসবে। হয়তো সারাদিনে দুটো কথা বললেন, সেই দুটো কথাই হচ্ছে গিয়ে মিরাকল হবে। এই দুটো কথাই শোনার জন্য 2000 লোক বসে থাকবে, যে কি বলবে বাবা। বাবাকে প্রবচন দিতে হবে না, বাবার একটা কথা, সেটা হচ্ছে গিয়ে গিয়ে বিদ্ধ হবে। এই 4টে স্তর, তো তার মধ্যে আমরা একদম প্রথম স্তরে আছি। এখন হচ্ছে মুখের মধ্যে না খই ফুটবে, গড়গড় 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 ফুটবে, আর যা বলবেন সব মিলিয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম স্তর। এর পরের স্তরটাতে গেলে পরেই দেখবেন টেনশন হয়ে গেছে, বলবো তো, মিটবে তো। এই স্তরে দেখবেন যারা আছে তারা বিয়ে বাড়িতে গিয়ে বলছে, এই দেখি তোর হাতটা দেখি তো, কি পড়াশোনা করছিস তা দেখি। সেকেন্ড স্টেজে গিয়ে কেন দেখবো হাত, আমার সব হাত ফাত দেখতে ভালো লাগে না। আমার যখন সুস্থ শান্ত হবে, ছক দাও ছক দেখবো, হাতও দেখবো, হাতের ছবি দেখবো, হাত দেখবো, কিন্তু যেখানে সেখানে না, এটা আমার সাধনা। এই জায়গা থেকে, ঠিক আছে। এবার এই সমস্ত বাদ দিয়ে আমাদের যেটা পড়বার বিষয়, সেটাতে আমরা আসি। আমাদের প্রথম জিনিস হচ্ছে গিয়ে আমরা শিখবো, আমাদের জ্ঞান হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা শিখবো। মানুষের প্রথম যে জিনিসটা আমাদের নজরে আসবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মুখমণ্ডল। আমরা একজন মানুষের সঙ্গে কথা বলবার সময় তার মুখ, তার চোখ, তার নাক, তার কপাল, এই বিষয়গুলো দেখি। 80% ক্ষেত্রে কি হয়, আমরা বলতে পারবো না মানুষটার নাকটা কেমন, মানুষটার মুখটা কেমন, মানুষটার ঠোঁটটা কেমন, মানুষটা কেমন। এখনই আমরা দেখতে পাচ্ছি দুজন মানুষকে, একজন হচ্ছে শান্তনু বাবু, আরেকজন হচ্ছে কৌতুলিকা। দুজনের যদি আমি ঠোঁট দুটোকে দেখি, আহ শান্তনুবাবুর ঠোঁটকে যদি আমি দেখি, ঠোঁটের গড়নটা হচ্ছে এরকম, আর রায়ের ঠোঁট যদি আমি দেখি স্ট্রেট, মানে ঠোঁটের যে দুটো ঠোঁটের মিলন স্থল, দুজনের ঠোঁট এরকম দুরকম। লক্ষ্য করলে দেখবেন রায়ের ঠোঁট হচ্ছে কিছুটা এদিকটাতে এরকম নেমেছে, এরকম ভাবে একটা। হুম। তো এরা হচ্ছে গিয়ে একদম কঠোর বাস্তববাদী, এরা ঠকে না জীবন। এরা হচ্ছে গিয়ে ওই চেস প্লেয়ারের মতো, এরা অনেক কিছু ঠকে দেয়। এরা যদি ঠকে, সেই ঠকে যাওয়াটা হচ্ছে নিজের ইচ্ছা, যে আমি তোমাকে স্নেহ করি, তোমার এটা এটা তুমি বলতে এসছো, আমি বুঝে গেলাম যে তোমার মাথায় ব্রেনে বুদ্ধি আছে, তুমি এই কাজে এসছো, কিন্তু আমি তোমাকে বুঝলাম, বাট আমি দিলাম তোমাকে, ঠিক আছে, তোমাকে আমি সুযোগটা দিলাম, তোমার জন্য আমি এটা করে দিলাম, আমি ঠকতে রাজি, আমি ইচ্ছে করে ঠকেছি। এইটা হচ্ছে এদের ক্ষেত্রে বিষয়। এরা প্রত্যেকটা জিনিসকে চট করে জাজ করে নেয়। জাজ করে নেন কিরকম ভাবে, এরা খুব ভালো অ্যানালাইসিস বুঝতে পারে। এরা চট করে 5টা ভাগ করে নিলেন, 1 নম্বর পয়েন্ট এটা হলে এটা, যদি এটা বলে তাহলে এটা, যদি তৃতীয়টা এটা বলে তাহলে তাহলে এটা, তাহলে এটা। এদের লাইফ একদম দুর্ভাগ্যবশত কিছু না হলে একদম পরিকল্পিত। আমি এরপরে এটা করবো, তারপরে এটা করবো, তারপরে এটা। এটা হচ্ছে গোছানো। এরা মিউজিক বা এই টাইপের জিনিস শুনতে বেশি ভালোবাসেন, প্র্যাকটিস করবার সময় এদের কাছে কম, কিন্তু এরা বোঝেন, এদের ক্ষেত্রে বোধ রয়েছে। প্যারালালি যদি আমরা এই ঠোঁটটাকে দেখি, এই ঠোঁটটা হচ্ছে স্ট্রেট, এরা অনেক বেশি ইমোশনাল। এরা হচ্ছে গিয়ে
সবকিছুকে দেখে আজকের হিসেবে। আজকে এই মানুষটা সাদা, তার মানে সারা জীবন এই মানুষটা সাদাই থাকবে। এরা ইতিহাস ভবিষ্যৎ এসব নিয়ে এদের কোনো টেনশন নেই। আজকে আমি হ্যাপি আছি, মজায় থাকি, ভালো মন্দ ঠিকঠাক খাবো দাবো, একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে প্রেজেন্টেবল করে রাখবো, এবং পৃথিবীর বিভিন্ন জিনিসকে এরা খুব গভীর ভাবে নেয়। গভীর ভাবে এরকম একটা সাধারণ ফুল, ফুলটা দেখে উনি ভাবলেন বাও কি সুন্দর ফুল, প্রকৃতির একটা অদ্ভুত সৃষ্টি। তাহলে যে কি ফুল নিয়ে যাচ্ছিস, তুই একটু ফুল বলছিস, কি বলছিস, কি সুন্দর ফুলটা, কচুরি পাড়ার ফুল। দেখে খুশি হয়ে গেল, ওয়াও কি অসাধারণ কালার। এই প্রকৃতির সঙ্গে এদের কানেকশন খুব বেশি। এরা প্রকৃতিকে দেখে আর বেশ কিছু অবাক হয়ে যায়। এরা আর্ট মিউজিকের প্রতি এদের একটা অ্যাট্রাকশন থাকে। এরা ঠকে, এরা প্রেমে ঠকে, এরা ভালোবেসে ঠকে, মানুষকে বিশ্বাস করে ঠকে, এই সমস্ত ঠকে যাওয়ার টেন্ডেন্সি আছে। এবং এই মানুষটাকে প্রভাবিত করা কঠিন। এই যদি কাউকে একটা জায়গা দেয়, তাহলে জায়গাটা থেকে নড়াটা খুব মুশকিল। এ কিন্তু বারবার প্রভাবিত হবে, এই মানুষের দ্বারা বেশ কিছুটা প্রভাবিত হবে, এবং প্রভাবিত হওয়ার পরে এ ভাববে যে আহ ঠিক বললো তো, ঠিক বললাম তো, সত্যি সত্যি এরকমই তো, এটা আমি ঠিক ডিসিশন নিচ্ছি তো। প্রচুর ভাবনা চিন্তা। ফলে এরা প্রচুর ওভার থিঙ্কিং করে। এদের ওভার থিঙ্কিং সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ নয়, অনেক রকম চিন্তা, যদি এটা হতো, যদি ওটা হতো। এরা ওভার থিঙ্কিং করে না, এরা প্ল্যানিং করে। এই দুজনের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। যদি আমি বলি পার্টনার হিসেবে এই লোকটা খুব বেশি রোমান্টিক নয়। এরা একটু হার্ড রিজিড, সারাক্ষণ বলবে যে এটা করো, ওটা করো, সেটা করো, এটা করছো কেন, এটা ঠিক করছো না, পস্তাতে হবে। এরা পার্টনার হিসেবে ভীষণ ভালো, ভীষণ রোমান্টিক, অসাধারণ ব্যাপার স্যাপার। যখন হচ্ছে গিয়ে আশেপাশে থাকবে বা সঙ্গে থাকবে, যার সঙ্গে অ্যাটাচড হবে, মেন্টালি অ্যাটাচড হবে, রেগে যাবে, বারবার রেগে যাবে। যে যার সঙ্গে মেন্টালি অ্যাটাচড হবে সে বলে না কি ভালো একটা পার্টনার পেয়েছি, সব করে দেয়, কোনো ভাবনা চিন্তা নেই, আমি তার জন্য একদম মানে পার্টনার অন্তঃপ্রাণ। এবার আমাদের কাজের জিনিস, কাজের জিনিস কি, এই দুটো মানুষ আমাদের কাছে এসছে। এই লোকটাকে কনভিন্স করা খুব সহজ, এই লোকটাকে কনভিন্স করা কঠিন। এই লোকটাকে কনভিন্স করার পরে, এই লোকটা হচ্ছে কি কনভিন্স আমি করে দিলাম, করে বুঝিয়ে বুঝিয়ে পাঠালাম, পাঠানোর পরে একে কিন্তু আবার অন্যভাবে কনভিন্স করতে পারে। কিন্তু এই মানুষটাকে কনভিন্স করা হয়ে গেলে পরে এ আর কারোর থেকে কনভিন্সড হবে না, ঠিক আছে এই লোকটার সঙ্গে থাকবে, ভালো হোক খারাপ। আমাদের কাছে যদি এই দুটো মানুষ আসেন, তাহলে আমরা যদি আমাদের রেমিডি সেল বা কনভিন্স করা বা এদেরকে হচ্ছে গিয়ে ম্যানেজ করাটাকে আমার কাজ বলে মনে করি, তাহলে এ হচ্ছে আমার গুড ক্লায়েন্ট। এই মানুষটা কিন্তু আমার গুড ক্লায়েন্ট নয়। যদি এই মানুষটা আমার গুড ক্লায়েন্ট হয়ে যায়, তাহলে এ আমার লাইফ টাইম ক্লায়েন্ট। একটা ছোট্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি আর আমার নিজের অ্যাস্ট্রোলজিতে আসা, আমার অ্যাস্ট্রোলজার ঠিক বলছে কিনা সেটাকে অ্যানালিসিস করার জন্য, ঠিক আছে? এবং এই যে বলছিলেন না যে পঞ্চমে পঞ্চমে শুক্র থাকলে কি হয়, পঞ্চমে শুক্র ধরুন কর্কট রাশিতে বসে আছে, কি হয় আপনার কি মনে হয়? ও আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয় হ্যাঁ, পঞ্চমে শুক্র? হুম এবার হচ্ছে গিয়ে যতটুকু আমরা বললাম, তো হুম। এই বলাটুকু কতটা ম্যাচ করলো সেটা আগে ঠিক করতে হবে। হ্যাঁ, সেটা ঠিক করুন। কারণটা আমি কেন বললাম না, যে এই যে অনেকে না অর্ধেক অর্ধেক জেনে আসে, তো তার ফলে কি হয়, তারা ঠিক বলছে কিনা সেটা অ্যানালিসিস করতে করতে আর কি ওই শেখার জায়গা চলে এসছে অ্যাকচুয়ালি। তাহলে এবার হচ্ছে গিয়ে হুম কৌতুলিকা আর শান্তনু বাবু, আপনাদের এই একটা ছোট্ট জায়গা থেকে আমরা দুটোকে ইয়ে করলাম, এটা হুম। কতটা ঠিক হলো আর কতটা ভুল হলো? না, আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আমারটাও ঠিক বলেছেন, একদমই ঠিক। এবার হচ্ছে গিয়ে পঞ্চমের শুক্র যদি কারোর কর্কটে থাকে, তাহলে কর্কট হচ্ছে শুক্রের জন্য একটা স্মুথ জায়গা। কর্কট হচ্ছে গিয়ে একটা জলরাশি। আপনারা এরপরে রাশি শিখবেন, আমি হুম বলবো না কি হয়, কিন্তু আমি হুম আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে আপনারা জানবেন। হুম কর্কট হচ্ছে জল প্রকৃতির জলরাশি, অর্থাৎ লাইক এ নদী টাইপের। সেখানে সবসময় পরিবর্তন, বিভিন্ন রকমের গতি।
আর এই প্রত্যেকটা গতিতে শুক্র হচ্ছে একটা ক্রিয়েটিভ মানুষ। তার মধ্যে রয়েছে স্পিরিচুয়াল পাওয়ার, তার মধ্যে রয়েছে হিলিং পাওয়ার। আপনারা জানবেন, পুরাণ পড়তে হবে। মৃত সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্যের কাছে ছিল, সেটা কিন্তু বৃহস্পতির কাছে ছিল না। বৃহস্পতি তার পুত্র কচকে পাঠিয়েছিল শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে। সেইখানে গিয়ে কচ দেবযানীর ইয়েতে পড়ে যায়, দেবযানীর প্রেমে পড়ে যায়। দেবযানী হচ্ছে শুক্রাচার্যের মেয়ে, এবং সেই শুক্রাচার্যের মেয়ে দেবযানীকে পরিত্যাগ করে আসা, সেখানে অভিশাপ এবং পারস্পরিক অভিশাপ। সেখান থেকে দৈত্য রাজা তার নাম আমি এখন মনে করতে পারছি না, সম্ভবত বৃষসর্পা, তার পুত্রী শর্মিষ্ঠা এবং দেবযানী, এরা দুজনেই হচ্ছে যজাতির স্ত্রী। যজাতি শর্মিষ্ঠা এবং দেবযানী দুজনকেই বিয়ে করে, এবং এখান থেকে পুরু নামক একটি পুত্রের জন্ম হয়। এই পুরুর থেকেই পরবর্তী বেশ কিছু প্রজন্ম পরে এই শান্তনু নামে এক পুরুষ জন্ম হয়, এবং সেখান থেকে মহাভারত এটা শুরু হয়ে যায়। এবং তার সেই উৎস, প্রাচীন উৎস, সেটা কিন্তু লুকিয়ে রয়েছে সেই শুক্রাচার্যের হাতে এবং শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী বিদ্যার হাতে। তাহলে শুক্রতার মধ্যে রয়েছে এই কোয়ালিটি এবং কেমিস্ট্রি, সেটা রয়েছে শুক্রের কাছে। তাহলে এই মানুষগুলো সবসময় ক্রিয়েটিভ হতে চাইবে। এদের ক্রিয়েটিভ সেন্স অফ ক্রিয়েটিভিটি বারবার পরিবর্তনশীল হবে। এরা কোনোদিন চাইলে নাটক করতে পারে, এরা চাইলে হচ্ছে গিয়ে লিখতে পারে, এরা হচ্ছে গিয়ে প্রচুর ক্রিয়েটিভ। কিন্তু এখানে একটা ইনকমপ্লিটনেস রয়েছে। এই ক্রিয়েটিভিটি গুলোকে আলটিমেটলি ফিল্ডে নিয়ে গিয়ে বাস্তবায়িত করা, এবং যে কোয়ালিটি তাকে দিয়ে পাঠানো হয়েছে সেটাকে মেটেরিয়ালাইজ করবার জন্য ওই যে লগ্নটা তাকে হিউজ বলবান হতে হবে। সেটা যদি বলবান না হয়, তাহলে পঞ্চমের শুক্রের ক্রিয়েটিভিটি, কিন্তু রেজাল্টটা হচ্ছে এইটুকু। না, আমি যেটা বলছি যে ওটা ছেলে না মেয়ের ইন্ডিকেশন, মানে মানে সন্তানের দিক থেকে ওটা ছেলে হতে পারে না মেয়ে হতে পারে। ও, পঞ্চমের শুক্র, সেটা একটু নক্ষত্রটা দেখে নেবেন। এবং কর্কট রাশিতে শুক্র ইন জেনারেল ছেলে হওয়ার দিকেই নিয়ে যেতে চায়, তবে ছেলে হলেও তার মধ্যে কিছুটা মেয়েলি প্রকৃতি আসতে পারে। হুম, এইটা অনেক বড় বিচার। এটা আপনাকে এখন ডিভিশনাল চার্টে সপ্তাংশ আর নবাংশটা দেখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এই শুক্রের নক্ষত্রপতি দেবতা, সেই দেবতার D60 এবং D9 চার্টে কিরকম কম্বিনেশন করে, সেটাও কিছুটা আমাদের দেখতে হবে। এবং দেখবার পরে আমি যখন প্রেডিকশন করব, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হবে। এটা আমি আর কি দেখেছি ব্যক্তিগত। অ্যাকচুয়ালি কি হয় যে আমি অনেককে দেখিয়েছিলাম, এবং এবং তারা বলেছিল যে মেয়ে হবে, ঠিক আছে। এবার আমি আপনার সাজেশনস অনুযায়ী যে বইটা কিনেছি রণত সাহার, আমি 31টা রুল লিখতে শুরু করি, ঠিক আছে। এবং আমি দেখি যে 25টা রুলের মধ্যেই ছেলে হয়, ছেলে বেরিয়েছে এখন। আমার ছেলের বয়স এখন ক্লাস 11-এ পড়ে। সো এই যে কর্কটের শুক্র, অনেক অ্যাস্ট্রোলজার তো অনেক রকম বলেছে, এই তারা ঠিক বলছে কিনা এইটা জানতে গিয়ে আমার এই অ্যাস্ট্রোলজিতে আসা। তা এই কারণেই বললাম না, আমি বইটা কিনে আমি 31টা রুল লিখতে শুরু করি পরশু দিনকে, এবং আমি 25টার মধ্যেই দেখে গেছি যে ওইটা ছেলে হওয়ারই রয়েছে। সো এই যে জিনিসগুলো না, বেসিক্যালি কি হয়, অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার আমাদের কনফিউজ করে দেয়, অথবা একদম ঠিক বলে না। তো এই জন্যই আর কি আসা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা জাজ করবেন। আর এইটা খুব কঠিন বিচার, উত্তরাধিক জন্ম বিচার। তো যাই হোক, তো এরপরে আমরা চলে আসছি, এবার আমাদের জায়গাগুলোকে একটু দেখতে হবে। প্রথম হচ্ছে কি, আমরা দেখতে পাবো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা মুখমণ্ডল রয়েছে, এবং মুখমণ্ডলের শেপ রয়েছে। মুখমণ্ডলের শেপ এরকম হতে পারে, মুখমণ্ডলের শেপ এরকম হতে পারে, মুখমণ্ডলের শেপ এরকম হতে পারে, বিভিন্ন টাইপের। এই প্রত্যেকটা মুখমণ্ডলের শেপগুলোর প্রত্যেকটার ভ্যালু আমাদেরকে বুঝতে হবে, এটা কেমন, এদের কিন্তু আমরা কি বুঝবো। কোন মানুষের চুল দেখবেন মাথার উপরে এরকম, এরকম হচ্ছে গিয়ে মানে হেয়ার লাইন, কারোর ক্ষেত্রে হেয়ার লাইন এরকম, কারোর ক্ষেত্রে হেয়ার লাইন এরকম, কারোর ক্ষেত্রে হেয়ার লাইন আরো পেছনে চলে গেছে। তো এইরকম এই এই যে ব্যাপারগুলো, এই যে হেয়ার লাইন, এটা আমাদেরকে বলতে বুঝাবে যে এই মানুষটার স্যাটার্ন এবং ভিনাসের কন্ডিশন, শুক্র এবং শনি কিরকম অবস্থায় আছে। আবার তারপরেই আমরা দেখতে পাবো কপাল। আমরা বিভিন্ন টাইপের কপাল দেখতে পাই। ধরুন, কোন একজন মানুষের আমরা দেখলাম এরকম টাইপের কপাল, এরপর এখান থেকে চোখ শুরু হচ্ছে। কারোর ক্ষেত্রে কপালটা এরকম, কারোর ক্ষেত্রে কপালটা, কারোর ক্ষেত্রে কপালটা এরকম,
এবার এখান থেকে আর কি নাক শুরু হয়েছে। এবার প্রত্যেকটা আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কম্পারিজন মাস্ট, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পেয়ার করতে হবে। এবং যখন কম্পেয়ার করবেন আপনারা খেয়াল রাখবেন যে কোনোটাই বাস্তব উদাহরণ নয়। দুটো মানুষ রয়েছে, দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করবেন। আমি আছি আর আরেকজন আছে, ধরে নিচ্ছি জগন্নাথ বাবু আছেন। আমি জগন্নাথ বাবুর কপাল দেখছি, জগন্নাথ বাবু আমার কপাল দেখছি। এখানেও কিন্তু দুটো মানুষ আছে, দুটো মানুষের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। একটা মানুষকে আপনি পাবেন না, আপনার মনে হলো আপনি গান্ধীজির কপালটা দেখবেন, গান্ধীজির কপালটা দেখছেন, সেখানেও কম্প্যারিজন হচ্ছে, গান্ধীজি আছে আর উল্টো দিকে আপনি আছেন। তাহলে এই আপনাদেরকে এই কম্প্যারিজনটা শিখতে হবে। তাহলে এই কপাল ইন্ডিকেট করবে এই মানুষটার মঙ্গলের অবস্থা কিরকম। যেমন আমরা দেখতে পাচ্ছি রায় বিশ্বাস বলে একজন রয়েছেন, তার কপালের সামান্য অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এই যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে, তাতে আমার দেখে মনে হচ্ছে সেই মানুষটার মাঙ্গলিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জন্মকুণ্ডলিতে। হম, অবশ্যই সম্ভাবনা, এরকম নয় যে হবেই। তো আপনার কুণ্ডলিতে কি মাঙ্গলিক ব্যাপারটা রয়েছে? হ্যাঁ স্যার আছে। তো এটা হচ্ছে গিয়ে কপালের, এটা হচ্ছে কি আর কি ইয়ে করবো, মানে আমরা বুঝতে পারবো, শিখতে পারবো। হুম, আমরা এবার আপনি জগন্নাথ কপাল এবার দেখতে আপনি পাই। আমি কি ভিডিওতে আসছি? আমি পার্বতী বলছি। পার্বতী ভিডিওতে তো পার্বতীকে দেখা যাচ্ছে নামটা, কিন্তু পার্বতীর ছবি দেখা যাচ্ছে না, এবার দেখা গেল পার্বতী। এবার আমরা জগন্নাথ বাবুকে দেখতে পাচ্ছি, জগন্নাথ বাবুর যে কপালের স্ট্রাকচার, ভীষণ স্পিরিচুয়াল লোক, কিন্তু কোনো কাজ যেন সহজে হতে চায় না, সবকিছুতেই একটা ডিলে, সবকিছু যেন আটকে রয়েছে, মানে হয়েও ব্যাপারগুলো হচ্ছে না। অ্যাস্ট্রোলজি শিখতে গিয়ে ভীষণ কনফিউশন, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, কার কাছে পারফেক্ট শিখতে পারা যাবে। হয়তো কোথাও ভর্তিও হয়েছিলেন, হয়ে তারপরে সেকেন্ড এখানে এসে ভর্তি হতে হয়েছে। একদম ঠিক স্যার, অ্যাবসলিউটলি রাইট। এটা কিন্তু আমি জানতাম না। মানে জগন্নাথ বাবুর সঙ্গে আমার দেখা সাক্ষাৎও হয়নি, কথাও হয়নি, এবং সেটা হচ্ছে গিয়ে কালকে প্রথম কথা হলো, কালকে প্রথম দেখা হলো, কথা কিছু হয়নি। স্যার আমাকে একটু বলুন। স্যার আমি পার্বতী, আমাকে সবই তো কালো কালো লাগছে। আচ্ছা, তো সবাইকে আমরা তো বলতে পারবো না। আমি বলছি যেটা, যে বোঝা পসিবল, আমরা আইডেন্টিফাই করতে পারি। এবার আমরা চলে আসবো আরেকটু নিচে, আরেকটু নিচে বলে আমাদের চোখ, চোখের উপরে কপালের নিচে একটি বিষয় রয়েছে, তার নাম হচ্ছে ভ্রু। এই ভ্রু, চোখের ভ্রু, যাকে আমরা ভ্রুকুটি বলি। তবে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা থেকে আমরা লোকটা রিজিড, লোকটা সাতির, লোকটা চতুর, চালাক, এই বিষয়গুলো বুঝতে পারবো। তার ঠিক নিচে চোখ, মানুষের সিম্পল না জটিল, মানুষটা কতটা কমপ্লিকেটেড, এটা আমরা চট করে বের করে নিতে পারবো। এই মানুষটার সাকসেস রেট কতটা, এই মানুষটার ঊর্জা ওরা কত, এই মানুষটা কতটা সামনে এসে দাঁড়ালে সামনের লোকটাকে কনভিন্স করতে পারবে, লোকটা আদৌ ওভার উপকার করবে অপকার করবে, এটা আমরা চোখ দেখে জানতে পারবো। তার ঠিক নিচে একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে নাসিকা। এই নাক দেখে আমরা বুঝতে পারবো যে প্রপার্টি কতটা করতে পারবে, এই নাক দেখে আমরা বুঝতে পারবো যে এই লোক কতটা ফেরোসাস হতে পারে। বেশ কিছু মানুষ আছে রেগে গেলে খুন করে ফেলতে পারে, ভয়ঙ্কর জিনিস, এগুলো আমরা নাক দেখে আইডেন্টিফাই করতে পারি। এটা আমরা হচ্ছে গিয়ে নাক দেখে বুঝতে পারবো। তার সঙ্গে সঙ্গে নাক দেখে আমরা বলতে পারবো এই লোকটা খেলাধুলায় কতটা সুপটু হতে পারে। তার ঠিক নিচে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে, আমি ঠিক নামটা বলতে পারবো, নাকের নিচে ঠোঁটের ওপরে একটা জায়গা যেখানে ছেলেদের গোফ গজায়, সেই যে অংশটা, এটার একটা বাংলা নাম আছে কিন্তু আমি এটা মনে করতে পারছি না। এই যে অংশটা, এটার থিকনেস এবং এটার উঁচু হয়ে থাকা, একটা কথা আছে না, শেকারি বিড়াল গোফে চেনা যায়। তো এই অংশটা দেখে আমরা বুঝতে পারবো এই লোকটার উপরে রবির প্রভাব কতটা, এই লোকটার কতটা কনভিন্সিং পাওয়ার রয়েছে অ্যাজ এ মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, এই লোকটা কতটা আরেকজনকে কনভিন্স করতে পারবে, এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারবো। একটা মানুষ কতটা ভালো রোমান্টিক, একটা মানুষের যৌন সক্রিয়তা কতটা,
তার কতটা নিড রয়েছে ফিজিক্যাল, সেটা বুঝবো আমরা ঠোঁট থেকে। আর একটা আচ্ছা মানুষ কতটা ক্রিয়েটিভ সেটা আমরা এসে বুঝবো তার চোয়ালে এসে। এবার পার্বতী যেহেতু বলেছে, আমাদের সময় মোটামুটি শেষের দিকে, যেহেতু পার্বতী বলেছে আমাকে একটা কথা তো বলতেই হবে। তো পার্বতীকে দেখে যেটা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে পার্বতীর শুক্র বলবান কিন্তু ইনঅ্যাক্টিভ। তার জন্য পার্বতীর ক্রিয়েটিভিটি গুলো বহু ক্ষেত্রে ডিস্টার্ব হয়েছে। তবে পার্বতী ঘর গুছিয়ে রাখতে খুব বেশি ভালোবাসবে, ঘরটাকে গুছিয়ে সুন্দরভাবে রাখতে এটা খুব বেশি আর কি ভালোবাসবে। সেরকম রাগে না, কিন্তু মাঝে মাঝে রেগে যায়, তখন সেটা একটু বেশি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এই টাইপের মানুষদের ক্ষেত্রে একটু ওই নখ খাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায়। হয়তো এখন আর নেই, কিন্তু একটা সময় মেবি ছিল। ম্যাডাম আছো নাকি? হ্যালো। আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার, স্যার, আমাকে একটু বলুন স্যার। হ্যাঁ স্যার সবার। আমারও একটা প্রশ্ন ছিল, হয়ে গেলে আমি একটু প্রশ্ন করব একটা। হ্যাঁ প্রশ্ন করো। স্যার আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে তো? এখন আর দেখা যাচ্ছে না। আচ্ছা। বলছিলাম কি স্যার, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, বলছি কি, প্রথমে আপনার কাছে একটু ক্ষমা প্রার্থী। হ্যাঁ স্যার, তো বলছিলাম কি যে আপনি বললেন যে ওই শিরোরেখা যদি মধ্যচন্দ্রর দিকে যায় বা নামে তাহলে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ বোঝা যায়, কিন্তু যখন আমি আমার হাতটা দেখলাম তখন আপার মুনের দিকে বেশি, মানে স্ট্রেট কাট। তো আমার মেটেরিয়ালিস্টিক ডিজায়ার বেশি বোঝাচ্ছে আমার মতে। কিন্তু জিনিসটা হচ্ছে, কালকে মানে আগের ক্লাসে আমরা সবাই জানতে পারলাম যে আমরা এখানে একত্রিত হয়েছি, তো আমরা কোনো না কোনো এক জন্মে বা কোনো না কোনো এক সময় মানে জ্যোতিষ ছিলাম বা জ্যোতিষের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। তা যদি আমার শিরোরেখাটা এইরকমই মেটেরিয়ালিস্টিক ভাবে মানে অ্যাপ্রোচ থাকে, তাহলে আমার মধ্যে যদি ওই সাবকনসিয়াস মাইন্ড ব্যাপারটাই না থাকে, তাহলে আমি কিসের জ্যোতিষী হব, বা মানে আমি এখানে আসলাম কেন? এইটা মানে মনে প্রশ্ন আসে। মানে ফালতু ফালতু হয়ে গেল নাকি তাহলে, বুঝতে পারছি না। তা আমরা যখন সামনাসামনি হাতটা দেখবো, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো একটা রেখা না একটা ক্ষেত্র। সেটা কিন্তু আমাদেরকে ইয়ে করতে পারে না, আলটিমেটলি সেটা আমাদেরকে কন্ট্রোল করতে পারে না। এখানে কিন্তু আমাদের আরো অনেক কিছুই দেখতে হবে। অনেক কারণ সময় স্যার এরকম আমারও যে আমাদের যে ভাগ্য রেখাটা, সেটা এমন ভাবে রয়েছে যাতে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন তৈরি হচ্ছে। এরকম প্রচুর জিনিস থাকবে। আমরা হচ্ছে গিয়ে বহু মানুষ রয়েছেন যাদের হাতে ওই সাবকনশিয়াস মাইন্ড অন্যভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে। তারা ডিরেক্টলি, হ্যাঁ সবাই কি 9:30? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো, আমি উমা দত্ত পুনা থেকে বলছি। আমি জয়েন এক করেছি। এক মিনিট, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ। আমি জাস্ট জয়েন করলাম আপনার এখানে কোর্সে। তো যাই হোক, আস্তে আস্তে হচ্ছে কি শিখবেন। এবং এই জ্যোতিষ শেখা মানে সবাই যে প্র্যাকটিস করবেন, ভয়ঙ্কর প্র্যাকটিস করবেন, এরকম ব্যাপার নয়। আস্তে আস্তে হচ্ছে কি বিষয়টা, এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবেন, আর দেখবেন একটা ওয়ে আউট তৈরি হয়ে যাবে, যেটা ভীষণ অ্যাক্টিভ একটা ক্ষেত্র। এবং তার ফলে আপনাদের জীবন ভীষণ ভীষণ ভাবে হচ্ছে গিয়ে আহ পরিবর্তিত হবে, এবং সিচুয়েশনটা আপনাদের জন্য খুবই সাপোর্টিভ হবে। হুম, আমি প্রেডিকশনের জন্য যাচ্ছি না, আমি জানতে চাই জিনিসটাকে ভালোভাবে, এটার জন্য। আচ্ছা, তো আজকে তাহলে আমরা এখানেই রাখি। আর নমস্কার। প্রত্যেকের ফেস আলাদা আলাদা রকম, প্রত্যেকের ফেস সম্পর্কে আমরা ডিটেল ইয়ে করতে পারবো। কেউ রোমান্টিক, কেউ ক্রিয়েটিভ। এই ব্যাপারটা আপনাদেরকে শিখতে হবে। এবার শেখার জন্য কোনো বই নেই, কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আপনারা শুধু মুখটা দেখবেন, দেখে, আপনাদের তো এখনো গ্রহের কারকতা পড়ানো হয়নি। আপনারা গ্রহের কারকতা যখন পড়ানো হয়ে যাবে, দেখে শুধু বোঝার চেষ্টা করবেন এই মানুষটা কি, শনি নাকি মঙ্গল নাকি কেতু নাকি রবি নাকি শুক্র, কি এই মানুষটা, নাকি চন্দ্র, কেমন এই মানুষটা অ্যাকচুয়ালি কেমন, শুধু এইটুকু বুঝবার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে আপনারা একটা মানুষকে দেখেই
বোঝার চেষ্টা করবেন যে এই মানুষটাকে কে কন্ট্রোল করছে। এইটা যখন বুঝতে কিছুটা পারবেন, তখনই কিন্তু ব্যাপারটাকে কন্ট্রোল করা বা ট্যাকল করা খুব ইজি হয়ে যাবে। কারণ হাই পার্সোনালিটি একে রবি কন্ট্রোল করছে, কেউ হচ্ছে গিয়ে আহ খুব রোমান্টিক, খুব বন্ধু বান্ধবী নিয়ে রয়েছে, সে হচ্ছে গিয়ে শুক্রের দ্বারা প্রভাবিত। কেউ খুব গম্ভীর, তার প্রচুর নলেজ, তার উপরে বৃহস্পতি এবং রবির প্রভাব রয়েছে। কেউ হচ্ছে গিয়ে খুব কথা বলে কিন্তু অসংলগ্ন, তার উপরে বুধের প্রভাব রয়েছে, কিন্তু বুধটা পীড়িত। বুদ্ধ বাক্যের কারক গ্রহ, এই গ্রহের কারকতাটা সবার আগে পড়বে। আমাদের আজকের ক্লাসের কোনো কন্টেন্ট নেই, আজকের ক্লাসে আমরা জ্যোতিষের সামান্য ক্ষমতা এইটা আপনাদের সঙ্গে ইয়ে করবার চেষ্টা করেছি, যে একটা লোক জ্যোতিষ হলে পরে সেই কতটুকু লেভেলে যেতে পারে। তো তার হচ্ছে গিয়ে সামান্য অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, কিছুই নয়, যাতে সাবজেক্টটা পড়তে একটু আপনাদের। পরের ক্লাস যেদিন আমি পাবো, ম্যাডাম আমাকে দেবেন, সেই দিন থেকে হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল পড়াটা শুরু হবে। ওই দিনকে আমরা ক্ষেত্র, হাতের কোয়ালিটি, গঠন এগুলো করব। সেই সময় কিন্তু আমাদের বিশেষ কোন রকম কথা বলবার জায়গা থাকবে না, কারণ আমাকে পড়াতে হবে ঝড়ের গতিতে। আর এখানে আপনারা তার মধ্যে কন্টিনিউয়াসলি লিখবেন, এই যে চ্যাট বক্সটা দিয়েছে, যা প্রশ্ন আসবে সব লিখবেন, আমি সবকটা প্রশ্নের উত্তর দেবো। কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন, ধরুন সৌমিলি একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা শুনে রিঙ্কুর একটা প্রশ্ন জাগলো, এবার রিঙ্কুর প্রশ্ন শুনে প্রণয়ের একটা প্রশ্ন জাগলো, এটা হচ্ছে কি আমাদের পড়াটা ঘেটে যায়। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের ইন্ডিভিজুয়াল প্রশ্ন করবার, সব প্রশ্নের উত্তর আমরা পাবো। আর জ্যোতিষ হচ্ছে এমন একটা শাস্ত্র, এটা আপনার সামনে একটা দরজা খুলে দেবে। এবং আমার মতো লোক, যে হচ্ছে কি 21 বছর বয়স থেকে ইয়ে করছি, বিভিন্ন ব্যবসা পেশা, 21 না 16 বছর বয়স থেকে পড়া ইয়ে করবো লাইফ, এবং আমাকে দেখে লোকজন হিংসে করে, প্রচন্ড হিংসে করে, কিন্তু আমি হচ্ছে গিয়ে একটা দুর্ভাগ্যের ডাব্বা। মানে প্রত্যেকটা পদে পদে হচ্ছে গিয়ে দুর্ভাগ্য, প্যাকেজেস অফ দুর্ভাগ্য। কোনোদিন গল্প করব, কিন্তু আমাকে দেখে মানে জ্যোতিষ মহলে হিংসে করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল আছে। হ্যাঁ, মানে সাকসেস নেই, কিছুই নেই, কিন্তু ও তো এই, ও তো সেই, ও তো এই করে, ও তো সেই করে, মানে জ্বলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ, তো হিংসে করে বলেই তো আপনি উন্নতি করেছেন, নাহলে তো আপনি উন্নতি করতে পারতেন না। লোকে হিংসে করে, ইন্ডিকেশন ইন্ডিকেশন অফ ইয়ার সাকসেস। কিন্তু যদি আমার আমার হচ্ছে কি লাইফ স্টোরি শোনেন, বা আমি কোনোদিন বলি, তাহলে সেখানে হচ্ছে কি শুধু প্যাকেট 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 প্যাকেট, মানে কোয়ান্টামস অফ দুর্ভাগ্য এবং বাজে অবস্থা। তো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু একে তো নিয়ন্ত্রণ করতে হবে। দুঃখ ছাড়া তো পৃথিবী হয় না। আমার যে খারাপ গ্রহগুলো রয়েছে তারা তো আমাকে দেবে কষ্ট, আমি এই জন্মে কষ্ট পাচ্ছি, তারপর আমি মোক্ষের কাছে এগোচ্ছি। এই যে কনসেপ্ট, এটা আপনাকে জ্যোতিষ দেবে। জ্যোতিষ আপনাকে কষ্ট সহ্য করার মতো করে তৈরি করবে। হুম। তো এই যে জিনিসটা আপনি পাবেন, এই পাওয়া হচ্ছে গিয়ে একটা মানে সে বিশাল প্রাপ্তি। আপনি ভাবতে পারছেন কালকে কি হচ্ছে, আপনি দেখতে পারছেন যে ওই লোকটার এই প্রবলেমটা রয়েছে। বলতে পারুন না পারুন আলাদা কথা, অনেক কথা আমরা বলতে পারি না। যে একটা লোক এসছে, তার হচ্ছে গিয়ে 96 সালে না কবে দেখলাম জন্ম, শনি কেতু একসঙ্গে, রাহু মঙ্গল একসঙ্গে অপোজিশনে বসে আছে। এবার সেই লোকটাকে হচ্ছে গিয়ে একটা ঘা হয়েছে, সেই ঘাটা ক্যান্সার হবে। ঘা যদি না হতো আমরা বলতাম হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যে লেভেলের ঘা, ডাক্তার সাসপেক্ট করছে ক্যান্সার, তাকে আমি কি বলবো? তুমি মরে যাবে, তোমার ক্যান্সার হয়েছে, বলবো আমি? আমি কি বলবো? আমি মিথ্যে কথা বলবো? আমি বলবো তোমার কোনো প্রবলেম নেই, তুমি সুস্থ থাকবে, কোনো চিন্তা নেই, সমস্যা আছে, এটা ট্যাকল করে নেওয়া যাবে, কি হয়েছে? আমি এটাই বলবো, আপনিও এটাই বলবেন। আপনি বলতে পারবেন না। আপনি কি বলবেন তোমার হচ্ছে গিয়ে রোগ হয়েছে, তুমি একটা মহামৃত্যুঞ্জয় কবচ নাও, তুমি নিলে পরে তোমার রোগ সেরে যাবে? আপনি বলবেন এটা? আপনি বলতে পারবেন না। আপনি চাইবেন যে লোকটার যাতে পয়সা খরচা না হয়, কারণ আপনি জানেন ওর ট্রিটমেন্ট করতে হবে। আপনার পকেট থেকে কি পয়সা বার করবেন? কখনোই পারবেন না। আপনি মিথ্যে কথাই বলবেন, এবং এটা আমরা আচ্ছার বলি। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি বিশাল পাওয়ার।
স্যার একটা প্রশ্ন করি, এই যে সেক্ষেত্রে যে আমরা মিথ্যে কথাগুলো বলবো, মানে হয় যদি, তো সেটা আমাদের সাথে, আমাদের কর্মার সাথে রিলেটেড হয়ে যাবে না? হয়তো আপনি তো চুজ করেছেন এই কর্ম, আমাদের জীবনটাই চয়নের উপর নির্ভর করে। আপনি কি চয়ন করেছি, আমাদের কাছে অপশনস দেন ভগবান, সেখানে আমরা চয়ন করি। আপনি যখন বিয়ে করেছেন, প্রেম করেছেন, তখন চয়ন ছিল। পড়াশোনা করেছেন, চয়ন ছিল। এখন জ্যোতিষ শিখছেন, আপনি সিলেক্ট করেছেন একজন টিচারকে, এই গ্রুপটাকে, ঋষিবাণী গ্রুপটাকে সিলেক্ট করেছেন। এই চয়নের উপর নির্ভর করবে আপনার কর্ম। আপনি জ্যোতিষ বা এই পৃথিবীতে আপনি কথা বলাকে চয়ন করেছেন, তবু আপনাকে মিথ্যে কথা বলতেই হয়। আপনি মিথ্যে কথা ছাড়া পারবেন নাকি? হাউ সম্ভব ব্যাপার? তাহলে আপনার মুখ সেলাই করে থাকতেন। তো কর্মা এফেক্টেড হবে। কর্মা এবার এর মিথ্যে কথাটা বড় কথা নয়, মিথ্যে কথার উদ্দেশ্যটা বড় কথা। একটা ছেলে, সে হচ্ছে গিয়ে দুবার বিয়ে করেছে, দুবার বিয়ে করবার পরে দুবারই তার প্রথম বউ হচ্ছে গিয়ে মারা গেছে, দ্বিতীয় বউ তার নামে কেস করেছে। এবার ইতিমধ্যে একটি বাচ্চা হয়ে গেছে। এবার দ্বিতীয় বউটা হচ্ছে গিয়ে বাচ্চা রেখে চলে গেছে। এবার এই ছেলেটা চাইছে একটা বিয়ে করতে। তা আমি হচ্ছে গিয়ে বহুদিন ধরে তাকে বলেছি যে বিয়ে করলে বিয়ে টিকবে না, এ বিয়ে টিকতে পারে না, সম্ভব ব্যাপার। বিয়ে করলে পরেই সর্বনাশ হবে। 16-17 বছর ধরে বিয়ে আমি আটকে রেখে দিচ্ছি ওই বাচ্চাটার জন্য। এর জন্য স্যার যদি আমার একটা ভগবান কথা আমাকে আছে। মারে মারে, কি হলো? হ্যাঁ, ইন্দ্রাণী বলুন। বলছি, হ্যাঁ, আপনি যেটা আমার উত্তরটা দিয়েই দিলেন। আমার তো মনে হয় ভালোর জন্য মিথ্যেটা ভালো। আমরা যদি জেনে হ্যাঁ, শুনে অন্যায়ের জন্য কোনো মিথ্যে বলি, সেটা অবভিয়াসলি ভালো নয়। একদমই তাই, বলবো মিথ্যে কথা, কি আছে একটা এটাই। মিথ্যের জন্য যদি কারোর ভালো হয়, সেটা মনে হয় অবশ্যই ভালো। একদম। ঠিক আছে, তাহলে কি তাহলে স্যার আজকে আমাদের কর্মাটা নির্ভর করছে উদ্দেশ্যের উপরে? কিছুটা তো বটেই। আচ্ছা। এবং যুধিষ্ঠির, তিনি যখন মিথ্যে কথা বলেছিলেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে প্ররোচিত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ, তার কিন্তু তার জন্য কোন রকম কোনো ইয়ে হয়নি। তিনি পৃথিবীতে তার কর্ম কমপ্লিট করেছেন, চলে গিয়েছেন। এই ক্ষেত্রে তিনি কিন্তু একাধিকবার এই ধরনের কাজের জন্য প্ররোচিত করেছেন, ফলে সেক্ষেত্রে এখানে কোনো পাপ নেই। আর পাপ তো পাপ থাকলে ফেলবে, ওগুলো নিয়ে তো ভাবার কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম। শুভরাত্রি। স্যার সরি, স্যার সরি, থ্যাংক ইউ আমরা স্যার। কথা শেষ করতে দিইনি তার জন্য। এবার এখন যদি আমি শেষ না করি, তাহলে হচ্ছে কি 9:30 থেকে ক্লায়েন্ট রয়েছে 3 জন, তারা 3 জন আমাকে হামানদিস্তায় ছেঁচবে। আমার মানে এটা চলতে থাকবে মোটামুটি 12টা পর্যন্ত চলবে। কালকে সকালবেলা 7টায় আমার আগরতলার ফ্লাইট। হ্যাঁ, স্যার আপনি কি আজকে লাইভে আসবেন নাকি? আজকে না না, ঠিক আছে। ক্লায়েন্ট দেবে। তো তারপরে হচ্ছে কি আগরতলার ফ্লাইট, সেখান থেকে কালকে রাত্রিবেলা আসবো, সেখান থেকে ফিরেও নাকি আবার এরা আমার জন্য ক্লায়েন্ট রেখে দিয়েছে। মানে যন্ত্রণাময় জীবন। এটাই স্যার বেছে অনেক প্রশ্ন নিয়েছেন। আছে, কোথায় জিজ্ঞেস করব? গ্রুপে? গ্রুপে 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 লেখো, আমি রিপ্লাই করবো। আর আজকের ভিডিওটা একটু পরে পোস্ট করে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। ওকে, থ্যাংক ইউ। শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।